আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের অষ্টম শ্রেণীর বা ক্লাস 8-এ যারা আছো তাদের বিজ্ঞান বা সায়েন্স বইয়ের আরও একটা নতুন লেকচার নিয়ে চলে আসলাম। আসলে আমরা প্রত্যেকটা ক্লাসই বলি যে আমরা আসলে পড়াই না, মানে এটা আসলে কোনো লেকচার না, এটা কি জাস্ট একটা ফানি ভিডিও বলতে পারো, জাস্ট এ ফান। তারপর এর মাঝখানে হয়তো আমরা কিছু পড়াশোনা হয়তো করবো। সো পড়াশোনা শুরু করি না, পড়াশোনা করবো, পড়াশোনা করার কোনো দরকার নেই। পড়াশোনার দরকার আছে, বাট পড়াশোনা করবো না। আমরা ইন্টারেস্টিং অনেক জিনিসপত্র দেখবো, তার পাশাপাশি আমাদের পড়াটাও কাভার হয়ে যাবে, এভাবে পড়ানোর ট্রাই করবো। অ্যান্ড এই চ্যাপ্টারটা বা এই লেকচারটা দেখার পর আশা করি এই চ্যাপ্টারের উপর আর কোনো কনফিউশন তোমার থাকবে না, মানে পুরোপুরি তুমি বুঝে যাবে, আশা করি তুমি বুঝে যাবে। তারপর যদি না বুঝো প্যারা আমরা তো আছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি, তোমাদের 4 নম্বর চ্যাপ্টার, 4th চ্যাপ্টার, উদ্ভিদের বংশবৃদ্ধি বা রিপ্রোডাকশন ইন প্লান্ট। মানে উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে। মানুষের বংশবৃদ্ধি হয় না, তোমার দাদা ছিল, দাদা থেকে তোমার বাবা হইলো, ফুফুরা হইলো, তারপর সেখান থেকে তুমি হইলা, তারপর হচ্ছে সব মানুষই তো এরকম, দাদা পরদাদা বাবা এরগুলো থেকে তো আমরা আস্তে আস্তে মানে সব প্রাণী জগতের বা জীব জগতের সবাই তো বংশবৃদ্ধি করে, নিজের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যায়, তাই না? সো এই চ্যাপ্টারে আমরা দেখবো শুধুমাত্র উদ্ভিদের বংশবৃদ্ধির পদ্ধতিটা, মানে উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে সেটা আমরা দেখবো। তো আমার পরিচয় দিয়ে নিই, আমি হচ্ছে তোমাদের আবির ভাইয়া। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আবির মাহমুদ। পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, হাসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আচ্ছা, চলো শুরু করি। আজকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখি। আমরা পড়বো ফুল নিয়ে। ফুল জিনিসটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো আমার। যেমন আমি যখন ছোট ছিলাম, ছোট না 9-10-এর দিকে, আমার এক স্যার ছিল। সো স্যার বলতো ফুল একটা অশ্লীল অঙ্গ। স্যারের ব্যাখ্যা ছিল কি, যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর তো প্রজনন অঙ্গ থাকে, মানুষের প্রজনন অঙ্গ থাকে যেরকম, তারপর হচ্ছে গরু ছাগল যাই বলো, প্রত্যেকের প্রজনন অঙ্গ থাকে। সো প্রজনন অঙ্গটা তো মানুষের লজ্জার বিষয়, তাই না? মানুষ লুকাইতে চায়। বাট ফুল এটাও কিন্তু উদ্ভিদের প্রজনন অঙ্গ, তার মানে এটা হচ্ছে খুবই লজ্জাজনক ব্যাপার। বাট হচ্ছে এইটাকে মানুষ শুভ্রতার বা কি বলে ভালোবাসার প্রতীক হিসেবে উপস্থাপন করে। আসলে ফুল আসলে একটা অশ্লীল অঙ্গ, উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল। অবভিয়াসলি উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল, বাট ফুল হচ্ছে অশ্লীল কোনো জিনিস না। যাই হোক, এটা মজা করছিলাম, আমার স্যার বলতে, এই জন্য তোমাদেরকে বললাম যাতে তোমরা একটু ইন্টারেস্ট ফিল করো ব্যাপারটা। সো এই ফুলগুলো দেখো, আমরা এই অধ্যায়ে কি কি পড়বো, এই ফুলের এই পার্টটাকে কি বলে, এই পার্টটাকে কি বলে, এই পার্টের ভিতর কি কি হয়, সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো। তারপর আর কি আরো কতগুলো সুন্দর সুন্দর ফুলের আছে। তো ফুল যে শুধুমাত্র এরকম হবে ব্যাপারটা এরকম না, আরো বিভিন্ন ধরনের ফুল হতে পারে। আরেকটা কথা, এই যে যতগুলো ফুল দেখালাম এগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি ফুলগুলো দেখা যেতে পারে। তারপর এই যে পিছনে কিছু ফুল আছে, সরি কাঠবিড়ালিটা ফোকাস বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে লাল, টকটকে লাল ফুল আছে কিছু। তারপর হচ্ছে শুভ্র সাদা, একেবারে সাদা পরিষ্কার কিছু ফুল আছে। আমার মনের মতো, আমার মন একেবারে সাদা। অবভিয়াসলি তোমাদের মনও সাদা, তোমাদের মনের ভিতর কোনো কলুষতা বা কি বলে কালো কিছু ঢুকে না এখন পর্যন্ত, আশা করি। তারপর আরো গোলাপ, আরো কি কি যেন ফুল আছে, এগুলো মেবি কি আই ডোন্ট নো ফুল দিয়ে কি, কোন ফুল দিয়ে কি কাজ করে। তারপর আরো কি কি যেন ফুল আছে, ফুলগুলোর নামও জানি না আমরা। তারপর সব ফুল কি আমার মনের মতো পবিত্র হবে, সুন্দর হবে? অবভিয়াসলি না। কিছু হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদের মতো এরকম খুবই খারাপ দেখতে হবে, এই যে এরকম। তো এইখানে একটা ফানি পিকচার আছে। সো ফুল কি? ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ, মানে নতুন উদ্ভিদ তৈরি হয় কিসের মাধ্যমে? ফুলের মাধ্যমে। মুরগির ক্ষেত্রে বা হাঁসের ক্ষেত্রে নতুন বাচ্চা তৈরি হয় কিসের মাধ্যমে? ডিমের মাধ্যমে না? সো দুইটা কিন্তু আসলে সেম সেম, এই জন্যই সেই পিকচারটা বানানো হয়েছে। আসলে এরকম কিছু নাই, এটা জাস্ট বানানো হয়েছে। আচ্ছা, তারপর সর্বশেষ ফুল নিয়ে সর্বশেষ তোমাদের সবার জন্য ভালোবাসা, কি বলে যে গ্রামের অনুষ্ঠানে বলে আপনাদের জন্য এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা। তোমাদের এক রাশ নয়, শুধুমাত্র একটা লাল গোলাপের শুভেচ্ছা পড়াশোনা শুরু করার আগে। সো শুরু করি আমরা। কিছু মিম অ্যাড করছিলাম আমি, আরো কয়েকটা মিম অ্যাড করছি। আমরা পড়াশোনা শুরু করি। সো প্রথমে আমাদের কি আছে? প্রথমে হচ্ছে আচ্ছা, আরো কি কি পড়বো এটার ব্যাপার আর একটা ছোট্ট জিনিস দেওয়া আছে, যে হচ্ছে কিভাবে উদ্ভিদ থেকে, মানে বীজ থেকে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হয় তার একটা অ্যানিমেশন কি রিয়েল লাইফের ভিডিও দেওয়া আছে। তো দেখো কিভাবে বীজ থেকে বাচ্চা তৈরি হয় বা নতুন গাছ তৈরি হয়। ফার্স্ট সো এই দেখো কিভাবে বাচ্চা তৈরি হচ্ছে বা নতুন গাছ তৈরি হচ্ছে, এটা আমরা পরবর্তীতে দেখবো। তো শুরু করি। প্রজনন বা জনন। প্রজনন বা জনন সংজ্ঞা বইতে কি লেখা আছে সেটা একটু দেখি। প্রজনন বা জননের সংজ্ঞায় লেখা আছে, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে।
এটা যদি 1 মার্কের কোশ্চেনে আসে তাহলে লিখে দিতে পারো যে জটিল প্রক্রিয়ায় বা যে জৈব প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর তৈরি করে বা সৃষ্টি করে তাকে প্রজনন বা জন্ম বলে। মানুষের ক্ষেত্রে কি, মানুষ যেরকম তার প্রতিরূপ বা একেবারে ধরো এই তোমার বাবার মতো, মানে তুমি একেবারে সেম তোমার বাবার মতো না দেখতে হলো, মানে স্ট্রাকচার তো সেম, তাই না? 2টা হাত আছে, 2টা পা আছে, মাথা আছে, সো তার প্রতিরূপই তো বলা যায়, তাই না? তো বাবার থেকে তুমি তৈরি হলা বা তোমার মায়ের থেকে তুমি তৈরি হলা, তুমি তো মানুষই তৈরি হয়েছো, তাই না? মানুষ তৈরি হয়েছে, বাট অন্য কিছু তো তৈরি হওয়া নাই, বা গরু ছাগল ঘোড়া এগুলো তো তৈরি হওয়া নাই। সো তার মানে প্রতিরূপই তো তৈরি করছে, মানুষ তো মানুষই তৈরি করছে, আবার গরু ছাগলের পেট থেকে তো গরু ছাগলই বের হয়, তাই না? সো এইটাই বলছে যে জটিল প্রক্রিয়া এবং প্রজনন প্রক্রিয়াটা কিন্তু খুবই জটিল। তোমরা যে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন পড়ছো, সো মিওসিস কোষ বিভাজন কি পড়ছিল, যে প্রজননের কাজে লাগে। সো মিওসিস কোষ বিভাজন একটু কমপ্লেক্স ছিল না? সো প্রজনন ব্যাপারটা কিন্তু কমপ্লেক্স, অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসপত্র ঘটে। এই যে জাস্ট একটা ফুল দেখি, ফুলের ভিতরে কত কমপ্লেক্স জিনিসপত্র ঘটে। ইনফ্যাক্ট আজকের ক্লাসে আমরা অনেক ইন্টারেস্টিং বা এই কমপ্লেক্স জিনিসগুলো দেখবো, কিভাবে হচ্ছে ফুল থেকে ফল তৈরি হয়। তো সবগুলোর ক্ষেত্রেই যে প্রজনন হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, এটা বলছে যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর তৈরি করে তাকে প্রজনন বা জনন বলা হয় থাকে। এরপরে কি আছে দেখি, এরপর হচ্ছে প্রজননের প্রকারভেদ। প্রজনন হচ্ছে সাধারণত 2 প্রকারের প্রজনন হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন, যৌন জনন কিরকম? মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে হচ্ছে যৌন জনন। কারণ কি, 2টা বিপরীতধর্মী কোষের মিলনের ফলে একটা নতুন জাইগোট তৈরি হয়, সেখান থেকে নতুন জীব তৈরি হয়। যেমন কি আমরা হচ্ছে মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন যখন পড়ছিলাম, তখন কি দেখছি যে বাবার দেহ থেকে একটা কোষ আসে, মায়ের দেহ থেকে একটা কোষ আসে, এবং এই 2টা কোষ একত্রে মিলিত হয়, জাইগোট তৈরি করে, এবং সেখান থেকে পরবর্তীতে মানুষ তৈরি হয় বা আরো বড় বড়, মানে প্রথমে তো একটা 2টা দেহ থেকে 2টা কোষ এসে একসাথে মিলিত হয়, জাইগোট তৈরি করে, তারপর ওইটা বিভাজিত হয়, বড় প্রাণীতে পরিণত হয়। সো মানুষের বিভাজন কি, মানে মানুষের বংশবৃদ্ধির প্রক্রিয়া কি? এটা হচ্ছে যৌন জনন। যৌন জনন প্রক্রিয়া ওরা হচ্ছে বংশবৃদ্ধি করে, মানুষের ক্ষেত্রে বলছি। বাট অযৌন জনন ব্যাপারটা কিরকম? যেখানে ভিন্নধর্মী 2টা কোষের মিলনের কোনো প্রয়োজন নেই। যেমন উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করো, এখন বলতে পারো যে ভাইয়া উদ্ভিদ কি একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদের কাছে গিয়ে একসাথে যৌন জনন ঘটে? ব্যাপারটা তো এরকম না। এটা কিসের মাধ্যমে ঘটে? পরাগায়নের মাধ্যমে। ধরো এই একটা ফুল আছে, একটা ফুল আছে, একটা ফুল আছে, সো এটা হচ্ছে পুরুষ ফুল ধরবা, এটা হচ্ছে পুরুষ ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল। এখন এই 2টা কিভাবে মিলিত হবে? এটা মিলিত হবে পরাগরেণু গিয়ে এই মৌমাছির মাধ্যমে এটার সাথে মিলিত হবে। তার মানে কি 2টা ভিন্নধর্মী কোষের মিলনের ফলে ঘটলো না? তার মানে এটাও কিন্তু এক ধরনের যৌন জনন। আবার অযৌন জনন ব্যাপারটা কিরকম? অযৌন জনন হচ্ছে, ধরো চিন্তা করো, তোমার বাবার দেহের, ধরো আমার কথা চিন্তা করো, আমার হাতটাকে যদি কেটে ফেললো, আমার হাতটা কেটে ফেলে রাখা হলো, তারপর কয়েকদিন পর দেখা গেলো হাত থেকে বাকি অংশগুলো তৈরি হওয়া শুরু করছে, মানে কাটা হাত থেকে বাকি অংশগুলো তৈরি হওয়া শুরু করছে। তার মানে নতুন একটা আমার ক্লোন তৈরি হলো। তার মানে ওইটা কি বলতে পারবো আমার বাচ্চা, বা ওইটা কি আমি, মানে আদৌ কি এটা পসিবল? এটা পসিবল না। সো মানুষের ক্ষেত্রে কিন্তু অযৌন জনন হয় না। অযৌন জনন ব্যাপারটা কিরকম? কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ঘটে অযৌন জনন, মানে ওদের হচ্ছে ফুল তৈরি হয় না, ফল তৈরি হয় না, অযৌন জনন ঘটে। অযৌন জনন কিরকম? ওদের দেহ থেকে একটা অংশ বাইরে বের হয়ে যায়, তারপর হচ্ছে নতুন প্রতিরূপ সৃষ্টি করে। ধরো একটা গাছ আছে, চিন্তা করো একটা গাছ আছে, গাছ থেকে একটা কাণ্ড, মানে ওর হচ্ছে ফুল ফল কিছুই হয় না, একটা গাছ থেকে একটা কাণ্ড বাইরে বের হয়ে গেল, এবং বাইরে বের হয়ে গিয়ে ও হচ্ছে নতুন একটা উদ্ভিদ তৈরি করলো। সো এইটি হচ্ছে অযৌন জনন। আই হোপ যৌন জনন এবং অযৌন জনন এই ব্যাপার দুটো তোমরা বুঝছো। আচ্ছা, আমি একটু চেক দিই আমার রেকর্ড হচ্ছে কিনা। প্রায় আমার রেকর্ড হয় না, পরে প্রচুর প্যারা খাই আমি এটা নিয়ে। একটু আমি চেক করি যে রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, আমার রেকর্ড হচ্ছে। সো অযৌন জনন এবং যৌন জনন বুঝলাম। এখন সংজ্ঞাটা দেখি আমরা, অযৌন জনন এবং যৌন জননের সংজ্ঞাটা দেখি আমরা। আমি সবগুলো মুছে দিই। যে প্রক্রিয়ায় 2টি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্ভব নয়, তাই হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন কি? যে জনন প্রক্রিয়া 2টি ভিন্ন প্রকৃতির নিউক্লিয়ার যুক্ত জনন কোষের মিলনের ফলে বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে। নিষেক কিভাবে ঘটে? আমরা মিওসিস কোষ বিভাজনে পড়ছিলাম যে যদি এই ক্লাসটা, মানে মিওসিস কোষ বিভাজন না বুঝে থাকো, আমাদের চ্যানেলের ভিতরে ঢুকো, তাহলে হচ্ছে এই লেকচারটা পেয়ে যাবো, এটা দেখে আসো। মিওসিস কোষ বিভাজন কিভাবে ঘটে, তারপর নিষেক কিভাবে ঘটে। নিষেক মানে হচ্ছে 2টা ভিন্নধর্মী কোষ একত্রে মিলিত হয়, মিলিত হওয়াকে নিষেক বলা হয় থাকে। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, এখানে আর কমপ্লেক্স জিনিসপত্র আছে। সো অযৌন জনন এবং যৌন জনন বুঝলাম যে অযৌন জনন হচ্ছে যে প্রক্রিয়ায় 2টি ভিন্নধর্মী কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় বা নতুন প্রতিরূপ তৈরি হয়, সেটা হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় 2টা ভিন্নধর্মী কোষের মিলনের ফলে নতুন একটা কোষ তৈরি এবং সেখান থেকে বড় বা প্রাণী তৈরি হয়, সেটি হচ্ছে, বা নতুন প্রতিরূপ তৈরি হয়, সেটি হচ্ছে যৌন জনন। এখন হচ্ছে অযৌন জননের প্রকারভেদ গুলো দেখবো।
যৌন জননের প্রকারভেদ আছে, অযৌন জননের প্রকারভেদগুলো দেখবো। এইটাগুলা মানে আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে অযৌন জননের প্রকারভেদ। অযৌন জননকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, আর একটা হচ্ছে অঙ্গজ জনন। এখন স্পোর উৎপাদনের মাধ্যমে কি, স্পোর উৎপাদনের মাধ্যমে কি এই ব্যাপারটা একটু দেখি। এখানে বইতে কি টেক্সট লেখা আছে সেটা একটু দেখি, তারপর আমরা পড়ি। যে উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয় অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। মাঝে মাঝে দেখবা এই যে ছবি আছে, আমি মানে একে দেখানোর দরকার নেই, আমি ছবি দেখে দেখাই। দেখো এখানে কি হলো, উদ্ভিদের দেহকোষ, এটা তো দেহেরই অংশ তাই না, এটা পাতার উপরে দেখানো হয়েছে, সো এটা তো দেহেরই অংশ। বাট এইটা থেকেও চিন্তা করতে পারি, এটা থেকেও চিন্তা করতে পারি। সো দেহের অংশ একটু কি হয়েছে, ফুলে গেছে, তার মানে কি এটা দেহের অংশ, তো দেহকোষের অংশ। দেহকোষ পরিবর্তিত হয় অণুবীজবাহী, অণুজীব না কিন্তু, অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। এই হচ্ছে অণুবীজবাহী, এটার ভিতরে অনেকগুলো অণুবীজ থাকে, বীজবাহী একটা অঙ্গের সৃষ্টি করে। এদের অণুবীজস্থলী বলে। এই জিনিসটাকে কি বলা হয় থাকে, অণুবীজস্থলী। এই অণুবীজস্থলীতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, তবে কখনো কখনো একটি থলিতে একটা অণুবীজও থাকতে পারে। এইটাই বলছে এখানে, যে এই যে দেখো এখানে হচ্ছে দেহকোষের অংশই যে পরিবর্তিত হয়, দেহকোষের অংশ পরিবর্তিত একটা অণুবীজবাহী থলির সৃষ্টি করে, যেটাকে অণুবীজস্থলী বলে। এই অণুবীজস্থলীর ভিতর অনেকগুলা মানে অসংখ্য অণুবীজ থাকে, আবার সাধারণ অনেক ক্ষেত্রে একটা অণুবীজ থাকতে পারে। অণুবীজস্থলীর বাইরে উৎপন্ন হয়, অণুবীজস্থলীর বাইরে উৎপন্ন হতে পারে, মানে অণুবীজস্থলীর বাইরে, এই যে অণুবীজস্থলী এগুলো সাধারণত যে এরকম অণুবীজস্থলীর ভিতর উৎপন্ন হতে হবে ব্যাপারটা এরকম না, অণুবীজস্থলীর বাইরেও অনেক ক্ষেত্রে অণুবীজ উৎপন্ন হতে পারে। সো এইটা হচ্ছে স্পোর উৎপন্ন, এইগুলোকে বলা হয় থাকে স্পোর, এদেরকে বহি অণুবীজ বলে, এদের নামটা হচ্ছে বহি অণুবীজ। বহি অণুবীজ কোনোটিকে কোনিডিয়াম বলে। আচ্ছা, কোনিডিয়ামের ব্যাপারে পরে আসছি। সো স্পোর উৎপাদন ব্যাপারটা কি বুঝলাম, যে হচ্ছে এক্ষেত্রে কোনো ফুল ফল এগুলোর কোনো ব্যাপার নাই, পরাগায়ন এগুলোর কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে অযৌন জননের একটা প্রকারভেদ, এটাকে বলা হয় থেকে স্পোর উৎপাদন। এই যেরকম কাণ্ডের মানে যে কোনো উদ্ভিদের যে কোনো একটা অংশের যে কোনো একটা জায়গার দেহকোষ পরিবর্তিত একটা অণুবীজবাহী একটা থলি উৎপন্ন করে, এবং ওই থলির ভিতরে অনেকগুলো অণুবীজ থাকে, আবার অনেক ক্ষেত্রে একটা অণুবীজও থাকতে পারে, অনেক ক্ষেত্রে একটা অণুবীজ থাকতে পারে, অনেক ক্ষেত্রে একাধিক অণুবীজ থাকতে পারে। আবার অণুবীজ যে সবসময় থলির ভিতরে উৎপন্ন হবে এরকম ব্যাপারটা না, এটা হচ্ছে অণুবীজ মানে থলির বাইরে উৎপন্ন হতে পারে, এটাকে বলা হয় থাকে বহি অণুবীজ। বহি অণুবীজ কোনোটিকে কোনিডিয়াম বলা হয় থাকে। মিউকোর তারপর হচ্ছে কোন ইসে কি বলে, বহি অণুবীজের কোনোটিকে কোনিডিয়াম বলা হয় থাকে, মানে এই যে থলির বাইরে অণুবীজ উৎপন্ন হয় সেক্ষেত্রে কোনোটাকে কোনিডিয়াম বলা হয় থাকে। এবং পেনিসিলিয়াম হচ্ছে কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কোনিডিয়া আর কোনিডিয়াম, কোনিডিয়াম হচ্ছে এক বচন এবং কোনিডিয়া হচ্ছে বহু বচন, মানে অনেকগুলো যদি একসাথে থাকে সেক্ষেত্রে বলা হয় থাকে কোনিডিয়াম, আর একটাকে বলা হয় থাকে কোনিডিয়া। কোনিডিয়া হচ্ছে বহু বচন আর কোনিডিয়াম হচ্ছে এক বচন। তারপর হচ্ছে মিউকোর একটা উদাহরণ আছে যে মিউকোরের থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। আই হোপ স্পোর উৎপাদন ব্যাপারটা বুঝছো, যে অযৌন জনন হচ্ছে দুই প্রকার। আই রিপিট, অযৌন জনন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে আর একটা হচ্ছে অঙ্গজ জননের মাধ্যমে। আমরা স্পোর উৎপাদনের মাধ্যমে দেখলাম যে দেহকোষের বা দেহের ভিতর থেকে যে কোনো একটা অংশ পরিবর্তিত হয়, একটা থলি উৎপন্ন করে এবং থলির ভিতর অসংখ্য বীজ উৎপন্ন হয়। এখন বলতে পারো যে ভাইয়া এখানে অণুবীজ বলছিল, বাট আমরা স্বাভাবিকভাবে তো দেখি যে উদ্ভিদ তো সবসময় বীজ থেকে উৎপন্ন করে, বাট এটা অযৌন জনন কেন? কারণ এখানে যে ফুল সৃষ্টির কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে হচ্ছে দুইটা ভিন্নধর্মী কোষের মিলনের ফলে তারপর হচ্ছে নিষেক ঘটবে, তারপর হচ্ছে জাইগোট উৎপন্ন হবে, এই ব্যাপার স্যাপারগুলো একদমই নাই। এখানে জাস্ট হচ্ছে দেহের ভিতর থেকে কিছু অঙ্গ বা কিছু কোষ পরিবর্তিত হয়, অণুবীজ উৎপন্ন করে এবং এই যে এরকম অণুবীজ থলি উৎপন্ন করে এবং এগুলোর ভিতর অণুবীজগুলো থাকে। আই হোপ এই যে অযৌন জননের স্পোর উৎপাদন এই টপিকটা তোমরা বুঝছো। ওয়েট, আমি একটু পানি খাই। এতটুকু বুঝে থাকলে এতটুকু পুরোপুরি একটু নোট করে নাও, এতটুকু যদি বুঝে থাকো তাহলে এতটুকু পুরোপুরি একটু ভালো করে নোট করে নাও, তারপরে আমরা পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, এটা তো বুঝলাম। এরপর হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন ব্যাপারটা কিরকম? অঙ্গজ জনন ব্যাপারটা একটু দেখি। অঙ্গজ জনন হচ্ছে একটু যেটা বলছিলাম যে দেহ থেকে যে কোনো একটা অংশ পরিবর্তিত হয় বা যে কোনো একটা অংশ স্বাধীনভাবে যাত্রা শুরু করে নতুন উদ্ভিদ তৈরি করে, সেটা হচ্ছে অঙ্গজ জনন। তো অঙ্গজ জনন কি? কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে যে অংশ খণ্ডিত হয়ে বা কোনো অংশ রূপান্তরিত হয় যে জনন ঘটে তাদেরকে বলা হয় থাকে অঙ্গজ জনন। এখানে দেখো অযৌন রেণু বলতে কি বুঝেছি, একটু যে স্পোরের কথা বলছিলাম না, স্পোর কি অযৌন রেণু না, মানে এটা কি কি বলে যৌন জননের ফলে তৈরি হয়েছে বা ফুল উৎপাদনের পর ফল থেকে তারপর বীজ তৈরি হয়েছে, এভাবে তৈরি হয় না। সেই জন্য বলছে অযৌন রেণু বা জনন কোষ এই টাইপের কিছু সৃষ্টি না হয়ে দেহের অংশ খণ্ডিত হয়, দেহের কোন অংশ খণ্ডিত হয় অথবা রূপান্তরিত হয় মানে চেঞ্জ হয়
যে জনন ঘটে তাদেরকে অঙ্গজনন বলা হয়ে থাকে। এখন অঙ্গজনের কতগুলো প্রকারভেদ আছে। অঙ্গজনন সাধারণভাবে মানে স্বাভাবিকভাবে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন যেটা আমরা নিজে থেকে ঘটাই। অনেক সময় এরকম হয় না যে গাছের একটা কাণ্ড কেটে নিয়ে অন্য জায়গায় লাগালাম, সেক্ষেত্রে কি হলো নতুন একটা উদ্ভিদ তৈরি হলো, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। আর এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন। এখন প্রাকৃতিক অঙ্গজনন এটা একটা বলে বুঝবো না, কারণ এগুলোর অনেকগুলো পার্ট আছে। সো চলো দেখি এবং প্রাকৃতিক অঙ্গজনন ব্যাপারটা কিরকম, মানে প্রাকৃতিক অঙ্গজনন জিনিসটা কি, সে একটু ওই পাশে নিয়ে নিই এটাকে। প্রাকৃতিক অঙ্গজনন, প্রাকৃতিক অঙ্গজনন কি, এ ধরনের জন্মে প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলা হয় থাকে। জাস্ট বইতে যেটা আছে সেটা দেখাইলাম। এরপর হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন কি, এই যে একটু যেটা বললাম কৃত্রিম ভাবে অঙ্গজনন ঘটনা হয়। এখন আসি প্রকারভেদে। প্রাকৃতিক অঙ্গজনন, প্রাকৃতিক অঙ্গজনন কিভাবে ঘটতে পারে, দেহের খণ্ডায়নের মাধ্যমে, তারপর হচ্ছে মূলের মাধ্যমে, তারপর হচ্ছে পাতার মাধ্যমে, তারপর হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এখন এগুলো কিভাবে ঘটে আসো আস্তে আস্তে দেখি, প্রত্যেকটা এক এক করে দেখি। প্রথম হচ্ছে দেহের খণ্ডায়ন। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে, সাধারণত খেয়াল করো, সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। স্পাইরোগাইরা, তারপর হচ্ছে মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনধারণ শুরু করে। একটু আগে যেটা বলছিলাম সেরকমই, যে কোনো কারণে দেহের থেকে একটা অংশ যদি খণ্ডিত হয়ে যায় তাহলে ওইটা আবার স্বাধীন উদ্ভিদ হিসেবে যাত্রা শুরু করে। লেটস সে আমার মানে মানুষের উদাহরণ দিই, মানুষের ক্ষেত্রে তো অবভিয়াসলি হয় না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তোমার হাতটাকে যদি কোনোভাবে কেটে ফেলা হয় তাহলে কি করবে, ওই হাতটা নতুন একটা মানুষ হিসেবে জীবনযাপন শুরু করে। ব্যাপারটা অনেকটা এরকম। সো উদাহরণ দুইটা কি দেওয়া আছে, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা এবং মিউকর। সো এই আঁশের মতো তন্তুর মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি আলাদা হয়ে যায়, মানে কোনোভাবে যদি এইগুলো থেকে আলাদা হয়ে যায়, তখন ওইটা আরেকটা স্বাধীন উদ্ভিদ হিসেবে যাত্রা শুরু করবে। এটা তো বুঝলাম যে খণ্ডায়নের মাধ্যমে। এরপর হচ্ছে মূলের মাধ্যমে কিভাবে বংশবৃদ্ধি করে। কোন কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন হচ্ছে পটল, সেগুন ইত্যাদি। মানে এগুলোর ক্ষেত্রে মূল থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়, পটল, সেগুন এগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে মূল থেকে একাধিক উদ্ভিদও তৈরি হতে পারে। এটা কিরকম, এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুর ব্যাপারটা তো তোমরা জানো, মিষ্টি আলু কিন্তু এক ধরনের মূল। এই জিনিসটা মনে রাখবা, মিষ্টি আলু এটা হচ্ছে এক ধরনের মূল। এটার মূলটা কোনো কারণে স্ফীত হয় বা মোটা হয়, এরকম রসালো, মোটা এবং রসালো হয়ে থাকে, যেটাকে আমরা অনেকে ফল মনে করি, অনেকে অনেক কিছু মনে করি। বাট মিষ্টি আলু হচ্ছে এক ধরনের মূল। সো এই মূলটা অনেক ক্ষেত্রে কি মূলটার মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হয়, যেরকম দাঁড়াটা একটু পর দেখাচ্ছি। সো এইটা হচ্ছে কি বলে পটলের মূল, আর এইটা হচ্ছে মিষ্টি আলু। সো মিষ্টি আলু দেখো প্রত্যেক গায়ে এরকম কুড়ি থাকে, এই যে কুড়িগুলো থেকে প্রত্যেকটা থেকে নতুন নতুন উদ্ভিদ তৈরি হয়, কুড়িগুলো থেকে প্রত্যেকটা থেকে নতুন নতুন উদ্ভিদ তৈরি হয়। এরপর হচ্ছে পাতার মাধ্যমে, কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়, নতুন উদ্ভিদ তৈরি হয়। যেমন হচ্ছে উদাহরণ দেওয়া আছে পাথরকুচি। সো পাথরকুচি উদাহরণ দেওয়া আছে একটা। এটার ব্যাপারে একটা ছোট্ট স্টোরি আছে, শোনো। আমি যখন হচ্ছে ক্লাস 8-এ ছিলাম, তখন হচ্ছে আমি হচ্ছে বরিশালের ছোট্ট একটা উপজেলা বানারীপাড়া, ওইখানে বাবার চাকরির সুবিধা থাকতাম। আমার বাবার চাকরি ছিল এরকম খুব বেশি ট্রান্সফার করা হইতো। সো এখানে যখন ছিলাম ক্লাস 8-এ পড়তাম, তখন ওইখান থেকে ওই উপজেলা থেকেও অনেক দূরে গ্রামে একটা নদী পার হয়ে তারপর অনেক দূর হাঁটা লাগতো, তারপর গ্রামে গিয়ে একটা ভূতের বাড়ি ছিল। সো ওই জায়গা থেকে পাথরকুচি পাতা আনছিলাম, বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাথর চুনা পাতা বলে, বরিশাল আঞ্চলিক ভাষায়। সো ওইগুলো এনে লাগাইছিলাম আমি আমার টবে। সো এরপর হচ্ছে ওই আমাদের বাসা অনেকবার চেঞ্জ করেছে, ওই বানারীপাড়া থেকে পিরোজপুরে গেছি, তারপর হচ্ছে পিরোজপুর থেকে বরিশালে গেছি, এরকম অনেক জায়গায় গেছি। সো ওই গাছটা ওই আমাদের সাথে সাথে ঘুরছে। তারপর আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন পর্যন্ত গাছটা বেঁচে ছিল। সো হঠাৎ করে একদিন আমি ছাদে গিয়ে দেখি গাছটা এত বড় হয়ে গেছে। হঠাৎ করে একদিন হয় না, অনেকদিন আমি ছাদে যাইনি, 1-1.5 মাস পর্যন্ত। হঠাৎ করে গাছটা কোনো কারণে বড় হয়ে গেছে। ওইটা হয়তো জেনেটিক্যাল কোনো প্রবলেম ছিল, বিকজ হচ্ছে এই যে গাছটা যে পাথরকুচি, এটা সর্বোচ্চ এতটুকু হয়, এর বেশি হয় না। বাট ওইটা একেবারে আমার বুক পর্যন্ত, এই পর্যন্ত উঠে গেছিল। সো জাস্ট এমনিতে বললাম, এবং পাতাগুলো এত বড় ছিল, যাই হোক স্বাভাবিক অবস্থা হয় না, জাস্ট এমনিতে শেয়ার করলাম। সো কৃত্রিম অঙ্গজনন না, প্রাকৃতিক অঙ্গজনন পাতার মাধ্যমে কিভাবে, এই যে পাতার কিনারায় এরকম কুড়ি থেকে এগুলো থেকে নতুন নতুন উদ্ভিদ এগুলো থেকে মানে শিকড়টা গজানোর পর তুমি যদি এখান থেকে ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেটে আলাদাভাবে লাগাও, এটা আলাদা উদ্ভিদ হিসেবে, মানে প্রত্যেকটা আলাদা উদ্ভিদ হিসেবে যাত্রা শুরু করবে, প্রত্যেকটাকে আলাদা উদ্ভিদ হিসেবে ট্রিট করতে পারবা। এটা দেখেছিল আমার এক ফ্রেন্ড। ওই সময় আমি যখন পিরোজপুরে ছিল, এই ট্রিক্সটা আমি আসলে জানতাম না যে পাথরকুচি পাতা থেকে এরকম নতুন উদ্ভিদ তৈরি। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম ছিল পারভেজ, আমাদের একই বাসায় থাকতাম, খেলতাম। ওকে আমি অবশ্য পরে হারাই ফেলছি। সো ওর পরবর্তীতে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছুই পাইনি আসলে। তো নস্টালজিক হয়ে গেলাম একটু। সো আমাকে দেখাইছিল পাথরকুচি পাথর থেকে এরকম গাছ তৈরি হয়। এরপর হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। কাণ্ড কি, কাণ্ড হচ্ছে ডালপালা। সো ডালপালা অনেক সময় রূপান্তরিত হয়,
মানে চেঞ্জ হয়, নতুন উদ্ভিদ তৈরি করে। সো এইটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজননের একটা উপায়। সো কি বলছে বইতে একটু দেখি, যে কিছু কিছু কাণ্ডের অবস্থান এবং বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনে হয় না, কারণ এটা পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড। সো বিভিন্ন প্রতিকূলতায় বা খাদ্য সঞ্চয় বা অঙ্গজননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। মানে কি কারণে পরিবর্তিত হয় এটা বলছে, যে খাদ্য সঞ্চয়ের কারণে, তারপর হচ্ছে প্রতিকূল পরিবেশে, অথবা হচ্ছে এই যে অযৌন জনন ঘটানোর জন্য, বা হচ্ছে অঙ্গজনন ঘটানোর জন্য, বা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে জনন ঘটানোর জন্য এই ধরনের পরিবর্তনগুলো ঘটে থাকে। সো আই হোপ প্রাকৃতিক অঙ্গজনন এটা বুঝছো। সো প্রাকৃতিক অঙ্গজনের প্রকারভেদগুলো আমরা একটু দেখি। সো প্রাকৃতিক অঙ্গজনের প্রকারভেদগুলো দেখলাম দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, পাতার মাধ্যমে। তো হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এখন রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিভাবে হয়, এগুলোর কয়েকটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে টিউবার, আর একটা হচ্ছে রাইজোম, আর একটা হচ্ছে কন্দ বা বাল্ব, আর একটা হচ্ছে স্টোলন, তারপর হচ্ছে অফসেট, তারপর হচ্ছে বুলবিল। সো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখি। চলো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক অঙ্গজনন ঘটে সেইগুলো একটু দেখি। সো প্রথমে হচ্ছে টিউবার। টিউবার জিনিসটা কি? টিউবার জিনিসটা কি একটু দেখি। যে কিছু কিছু উদ্ভিদ মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয় যে কন্দের সৃষ্টি করে, এদেরকে টিউবার বলা হয় থাকে। টিউবার কি বুঝলাম, যে কিছু কিছু উদ্ভিদের কাণ্ড, মানে মাটির নিচের কাণ্ড, মানে দেখে মনে হচ্ছে জীবনও দেখা নেই, বাট উদাহরণ দেখালে ঠিকই বুঝবা, যে মাটির নিচের কাণ্ড খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়, এরকম বাল্বের মতো সৃষ্টি করে, স্ফীত হয়ে কন্দ বা বাল্বের মতো তৈরি হয়। সো সেইটাকে বলা হয় থাকে টিউবার। ভবিষ্যতে কন্দ জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে অনেকটা চোখের মতো, তাই এটাকে চোখ বলা হয় থাকে। এদের এক একটি চোখের মধ্যে এক একটা কুড়ি থাকে, মানে প্রত্যেকটা চোখের ভিতর একটা একটা কুড়ি থাকে। কুড়ি বলতে কি বোঝায়, মুকুল বা যেগুলো থেকে নতুন আর একটা ফুল বা উদ্ভিদ তৈরি হয়, এগুলোকে বোঝানো হয়ে থাকে। সো এগুলো কন্দের গায়ে চোখের মতো থাকে, প্রত্যেকটা চোখের মধ্যে এক একটা কুড়ি থাকে। এবং হচ্ছে শল্কপত্রের কক্ষে এসব কুড়ি জন্মে। মানে শল্কপত্র কি, একটা অসবুজ পত্র, দুইটা পাতা, মানে মাটির নিচে যে সাদা অসবুজ যেটা, যে পাতা, সেটাকে শল্কপত্র বলা হয় থাকে। শল্কপত্রের কক্ষে মানে দুইটা শল্কপত্রের মাঝখানে এগুলো জন্মে। প্রতিটা চোখ থেকে একটা স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। উদাহরণ কি, আলু। একটু আগে কি বলছিলাম, মিষ্টি আলুটা মনে রাখতে বলছিলাম না? মিষ্টি আলু হচ্ছে এক ধরনের মূল, আর আমরা স্বাভাবিকভাবে যে আলু খাই সেটাকে বলা হয় থাকে গোল আলু। এইটা কিন্তু আসলে মূল না, এইটাই এক ধরনের কাণ্ড। এবং এই ধরনের কাণ্ডকে কি বলা হয় থাকে, টিউবার বলা হয় থাকে। আই হোপ তোমরা টিউবার ব্যাপারটা বুঝছো। টিউবার কি, মাটির নিচের কাণ্ড অনেক সময় স্ফীত হয়ে ওঠে, এবং স্ফীত হওয়ার ফলে স্ফীত বা মোটা হয়ে ওঠে, এটা হচ্ছে মানে এগুলাকে টিউবার বলা হয় থাকে। এবং এগুলোর মাঝখানে এই যে চোখের মতো থাকে, এই চোখের ভিতর শল্কপত্র থাকে, এবং শল্কপত্রের ভিতর কুড়ি থাকে, এবং এই কুড়িগুলো থেকে প্রত্যেকটা কুড়ি থেকে নতুন নতুন উদ্ভিদ তৈরি হয়। হ্যাঁ, তারপর হচ্ছে রাইজোম ব্যাপারটা কি দেখি। এরা মাটির নিচে সমান্তরাল ভাবে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট, মানে মাটির নিচে। যে এটার উদাহরণ দেখতে পাচ্ছ, আমি আগে উদাহরণ অ্যাড করে দিছি। এটা হচ্ছে আদা কিন্তু মাটির নিচে এইভাবে থাকে, সমান্তরাল ভাবে থাকে, কখনো এইভাবে থাকে না, এইভাবে থাকে, সমান্তরাল ভাবে থাকে। এটাই বলছে যে রাইজোম, এটা হচ্ছে মাটির নিচে সমান্তরাল ভাবে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট, মানে স্বাভাবিক কাণ্ড, উদ্ভিদের কাণ্ড, ডালপালা কি মানে কি বলে, সন্ধি থাকে না? সন্ধি মানে কি, দুইটা কাণ্ডের সংযোগ স্থল, এটাই তো সন্ধি, তাই না? সন্ধি বিচ্ছেদ করছো না, মানে হচ্ছে জোড়া ভাঙা, মানে একসাথে মিলিত হওয়া যে জিনিস সেটাকে ভাঙা। সো সন্ধি মানে কি, একসাথে জোড়া লাগানো। সো এই যে এইটাই বলছে যে কাণ্ডের মতো এদের পর্বসন্ধি, মানে দুইটা পর্বের পর্বসন্ধি এরকমই। এটা হচ্ছে পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধি, ধরো এই একটা পর্ব, এই একটা পর্ব, এই দুইটার পর্বসন্ধি কোথায়? এই জায়গায়। তারপর এই একটা পর্ব, এই একটা পর্ব, এই দুইটা পর্বসন্ধি, মানে পর্বের পর্বসন্ধি কোথায়? এই জায়গায়। এটাই বলছে যে কাণ্ডের মতো এদের পর্ব এবং পর্বসন্ধি স্পষ্ট একেবারে। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। পর্বসন্ধিতে, এইসব জায়গায় পর্বসন্ধিতে শল্কপত্র থাকে, এই শল্কপত্রের কক্ষের ভিতর কাক্ষিক মুকুল জন্মে, মানে এইগুলোর ভিতর মুকুল জন্মে। এরা হচ্ছে খাদ্য সঞ্চয়, মানে এইগুলো থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। সো এরা খাদ্য সঞ্চয় করে মোটা ওরাসল হয়। এটা হচ্ছে কাণ্ডের কথা বলছে। দেখো বইয়ে লেখাগুলো কিরকম একটু অগোছাল। এই লাইনটা কিন্তু পরবর্তীতে লেখা উচিত ছিল, যে প্রথমে লেখা উচিত ছিল এরা সমান্তরাল ভাবে অবস্থান করে, তারপর কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট, তারপর এটা কিন্তু আবার কাণ্ডের বৈশিষ্ট্য লেগেছে যে এরা খাদ্য সঞ্চয় করে মোটা ও রসাল হয়। খাদ্য সঞ্চয়ের ফলে এরা মোটা এবং রসাল হয়। তারপর অনুকূল পরিবেশে সব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা হয়। দেখো এই লাইনটা কিন্তু এই জায়গায় হবে। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে, অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে।
এখন কাক্ষিক মুকুল কি, এটা ব্যাপারটা বুঝি। সো একটা উদ্ভিদের ছবি দেওয়া আছে, এখন এইখানে উপরে সবচেয়ে উপরে যেটা, এটাকে অগ্রমুকুল বলা হয় থাকে। এবং এই যে দেখো, এই যে পাতা এবং কাণ্ডের সংযোগস্থলে যে মুকুলটা জন্মে এটাকে কাক্ষিক মুকুল জন্মে। সো এই ক্ষেত্রে কি, এই সব জায়গায় কাক্ষিক মুকুল জন্মে, এবং কাক্ষিক মুকুল থেকে মানে স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। স্বল্পপত্র, এই যে সাদা যে পাতা, সাদা দুইটা পাতা, এগুলোকে স্বল্পপত্র বলে। এই স্বল্পপত্রের কক্ষে মানে স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল, এরকম কাক্ষিক মুকুল জন্মে, যেগুলো হচ্ছে আলাদাভাবে নতুন উদ্ভিদ হিসেবে যাত্রা শুরু করতে পারে। এরপর হচ্ছে কন্দ বা বাল্ব। কন্দ বা বাল্ব ব্যাপারটা কি, হচ্ছে অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষি এবং শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন ইত্যাদি। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে পেঁয়াজ, রসুন। এক্ষেত্রে পেঁয়াজের উদাহরণটা দেখো, এক্ষেত্রে কি হয়, পেঁয়াজের হচ্ছে দুই ধরনের মুকুল থাকে, একটা হচ্ছে কাক্ষিক এবং শীর্ষ মুকুল, এই যে টার্মিনাল বাল্ব এবং হচ্ছে ল্যাটারাল বাল্ব। সো আশা করি এটা বুঝছো যে কন্দ বা বাল্ব ব্যাপারটা কি, এটা হচ্ছে অতি ক্ষুদ্র কাণ্ড, এরা কাক্ষিক এবং শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়। কাক্ষিক মুকুল এবং শীর্ষ মুকুল, এটা হচ্ছে কাক্ষিক মুকুল, সরি এটা হচ্ছে কাক্ষিক মুকুল, এটা হচ্ছে শীর্ষ মুকুল। সো এগুলো হচ্ছে নতুন উদ্ভিদের জন্ম দেয়। তো পেঁয়াজের লেয়ার গুলো যদি আলাদা করো, মানে একটা পেঁয়াজ কিছুদিন হচ্ছে অন্ধকার জায়গায়, এক অন্ধকার জায়গায় বা মাটির কি বলে, মাটিতে পুঁতে একটু অন্ধকার জায়গায় রেখে দিও, দেখো বা ওর হচ্ছে ওই জায়গা থেকে নতুন ধরনের পাতা তৈরি হয়। সো ওইটা ওই মানে পাতা তৈরি হওয়ার পর তুমি যদি পেঁয়াজের লেয়ারগুলোকে আস্তে আস্তে খোলা শুরু করো, মানে পেঁয়াজের লেয়ারগুলোকে আস্তে আস্তে একটার পর একটা যদি খোলা শুরু করো, তাহলে এই ধরনের যে কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল, এই যে শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল, এগুলো দেখতে পাবো তোমরা। এরপর কি, এরপর হচ্ছে স্টোলন। স্টোলন ব্যাপারটা কি, স্টোলন সবাই আমরা খাই, এটা হচ্ছে কচুর লতি যেটা, সেটাকে স্টোলন বলা হয়ে থাকে। সো স্টোলন স্টোলন সরি স্টোলন 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 সরি স্টোলন এই কোথায় গেল দেখি। স্টোলনের স্লাইড একটা ডিলিট হয়ে গেছে, ওইটা স্লাইডটা একটু দেখি। সরি এখানে লেখা ছিল, স্লাইডটা ডিলিট হয়ে গেছে। স্টোলন হচ্ছে কচুর লতি। সো কচুর লতি এক ধরনের কাণ্ড, এরা পরিবর্তিত হয়, এগুলোর মাথা থেকে নতুন উদ্ভিদ, এই যে কচুর লতির মাথা থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। এখানে একটা স্লাইড ছিল, স্লাইডটা ডিলিট হয়ে গেছে। এরপর কি, এরপর হচ্ছে অফসেট। অফসেট কি, অফসেট হচ্ছে কচুরিপানা, টোপাপানা, এগুলো জলজ উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে একটা নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে একটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। ব্যাপারটা কিরকম, এই যে দেখো, এই যে মাতৃ উদ্ভিদ থেকে প্রথমে হচ্ছে একটা থেকে শাখা কাণ্ড তৈরি হয়, এইটার মাথায় একটা নতুন উদ্ভিদ তৈরি হয়, তারপর হচ্ছে আগের উদ্ভিদ থেকে আলাদা হয়ে যায়। এটা বলছে যে কচুরিপানা, টোপাপানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখা বৃদ্ধি পেয়ে নতুন একটা উদ্ভিদ উৎপন্ন করে, কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কি, সর্বশেষ হচ্ছে বুলবিল। বুলবিল কি, কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুল বৃদ্ধি যথাযথভাবে না হয় একটি পিণ্ডের মতো আকার ধারণ করে। মানে কাক্ষিক মুকুল কি একটু আগে দেখছি। সো কাক্ষিক মুকুল, এই কাক্ষিক মুকুল যদি বৃদ্ধি যথাযথভাবে না হতে পারে, মানে কাক্ষিক মুকুলের বৃদ্ধি যদি ঠিকভাবে না হয়, সেটা হচ্ছে একটা এরকম বাল্বের মতো মানে পিণ্ডের মতো আকার ধারণ করে, এদেরকে বুলবিল বলা হয়ে থাকে। এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে মাটিতে খসে পড়ে নতুন গাছের জন্ম দেয়, যেমন হচ্ছে চুপড়ি আলু। এই যে চুপড়ি আলু, এই যেগুলাকে বুলবিল বলা হয়ে থাকে, এই এগুলাকে বুলবিল বলা হয়ে থাকে। এই যে চুপড়ি আলুর একটা ছবি দেওয়া আছে এটা। সো আই হোপ এটা তোমরা বুঝছো যে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাক্ষিক মুকুলের বৃদ্ধি যদি কাক্ষিক মুকুলের বৃদ্ধি যদি যথাযথভাবে না হয়, তখন ওরা একটা পিণ্ডের মতো আকার ধারণ করে এবং এটাকে বুলবিল বলা হয়ে থাকে। এই যে পিণ্ডের মতো একটা আকার ধারণ করে, সেটাকে বুলবিল বলা হয়। উদাহরণ দুইটা দেওয়া আছে। সো আই হোপ এটা তোমরা বুঝছো, এখন বলতো এটা বুঝছো। তারপর হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন কিরকম, কৃত্রিম অঙ্গজনন হচ্ছে মানে আমরা হচ্ছে প্রাকৃতিক ভাবে ঘটে না, আমরা নিজেরা ঘটে। কৃত্রিম অঙ্গজনন দুই ধরনের, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে কাটিং, গ্রাফটিং আর হচ্ছে কাটিং। সো কলম এবং কাটিং ব্যাপারটা কিরকম, কলম হচ্ছে এই যে এইটা হচ্ছে কলম। কলম ব্যাপারটা কিরকম, তুমি হচ্ছে উপর থেকে বাকলটা একটু ছিঁড়ে ফেলবা, মানে যে কোনো একটা কাণ্ডের বাকলটা উপর থেকে খুলে ফেলবা, একটা স্পেসিফিক একটা জায়গায় বাকলটা খুলে ফেলবা। তারপর ওইখানে যদি হচ্ছে গোবর, সার, পানি এগুলো দিয়ে পেস্ট তৈরি করে, তারপর হচ্ছে পলিথিন দিয়ে এইভাবে খুব ভালো করে বেঁধে দাও, সেক্ষেত্রে কি হবে, এই জায়গা থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে। এগুলোকে কলম বলা হয়ে থাকে। আর কাটিং ব্যাপারটা কিরকম, ধরো একটা ভালো উদ্ভিদ, এইটা হচ্ছে
ধরো এই একটা আম গাছের কথাই চিন্তা করো, একটা আম গাছের ছোট্ট একটা কাণ্ড, এবং এইটা হচ্ছে আম গাছের আর একটা কাণ্ড, বাট এইটা হচ্ছে এইটার আমটা রসালো, বাট এইটার আমটা এই যে নিচে যেটা এটার আমটা রসালো না। তো তুমি এক্ষেত্রে কি করলাম, এই যে রসালো আম বা সুস্বাদু আম বা মিষ্টি আম যেটা, সেইটার কাণ্ডটা কেটে নিয়ে এখানে লাগাই দিলাম। সো কিছুদিন পর দেখা যাবে, মানে লাগানোর পর খুব ভালোভাবে যদি বেঁধে দাও সেক্ষেত্রে দেখা যাবে এটা থেকে মানে এটা এটার সাথে জোড়া লেগে গেছে এবং এই জায়গা থেকে ডালপালা বৃদ্ধি শুরু হয়েছে। সো এটা হচ্ছে কাটিং। সো এই যে কৃত্রিম অঙ্গজনের এগুলোর অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো মোস্ট প্রবাবলি তোমাদের কৃষি শিক্ষা বই এখনো কি আছে আমি জানি না, আসলে কৃষি শিক্ষা বই যদি থেকে থাকে তাহলে ওইটার ভিতরে তোমাদের থাকবেই যায়। সো আই হোপ এই পর্যন্ত আর মনে রাখার কিছু নাই। সো এতক্ষণ পর্যন্ত কি পড়ালাম এটা একটু রিভাইজ দিয়ে আসো। সো প্রজনন বা জনন, যেই প্রক্রিয়ায় যে কোনো জীব নতুন প্রজন্ম বা নতুন বংশধর তৈরি করে সেটাকে বলা হয় থাকে প্রজনন বা জনন। প্রজনন বা জনন দুই ধরনের, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। যৌন জনন কি, দুইটা ভিন্ন ধর্মী কোষের মিলনের ফলে যে জনন সম্পন্ন হয় সেটাকে বলা হয় থাকে যৌন জনন, আর কোনো ধরনের ভিন্ন ধর্মী কোষের মিলনের যদি দরকার না হয় সেটাকে বলা হয় থাকে অযৌন জনন। অযৌন জনন আবার দুই প্রকার প্রাথমিকভাবে, এটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, স্পোর থলির ভিতরে স্পোর উৎপন্ন হয়, আর একটা হচ্ছে অঙ্গজনন, অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। এখন অঙ্গজনন আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। প্রাকৃতিক অঙ্গজনন আবার কয়েক ধরনের, চার ধরনের, মানে চার ভাবে হয়ে থাকে। দেহের খণ্ডায়নের মাধ্যমে, মূলের মাধ্যমে, পাতার মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেহের খণ্ডায়নের মাধ্যমে কি পড়ছিলাম, মিউকোর আর স্পাইরোগাইরা মেবি। তারপর হচ্ছে মূলের মাধ্যমে হয়, সেটা হচ্ছে মিষ্টি আলু, তারপর হচ্ছে পটল, এইগুলা। তারপর পাতার মাধ্যমে কোনটা, পাথরকুচি পাতার মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হয়, মানে পাতাটাকে মাটিতে পুঁতে দিলে ওই জায়গা থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। তারপর হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, মানে কাণ্ড রূপান্তরিত হয় নতুন উদ্ভিদ তৈরি হয়। সেক্ষেত্রে আবার এটা হচ্ছে কয়েকভাবে হতে পারে, কিছু কিছু হচ্ছে টিউবার, তারপর হচ্ছে রাইজোম, কন্দ বা বাল্ব, স্টোলন, অফসেট, বুলবিল। এরপর হচ্ছে একটু আগে যেটা দেখলাম সেটা। এরপর হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন দুই ধরনের, কলম এবং কাটিং, এবং এগুলোর ভিতর আরো প্রকারভেদ আছে বাট তোমাদের বইয়ে নাই। আই হোপ এতটুকু বুঝছো। সো এই পৃষ্ঠাটা পুরোপুরি নোট করো, ভিডিওটা এখানে থামাই, এরপর হচ্ছে এই পৃষ্ঠাটা পুরোপুরি নোট করো, তারপর আমরা আসছি। আচ্ছা, এগুলো তো বুঝলাম। এরপর হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে যৌন জনন। যৌন জনন প্রাণীরটা পড়বো না, প্রাণীরটা অন্য অধ্যায়ে, মোস্ট প্রবাবলি তোমাদের নাই। প্রাণীর না, শুধুমাত্র উদ্ভিদের যৌন জননের ব্যাপার জানো। যৌন জনন কি, প্রথমে ক্লাসের প্রথম দিকে সংজ্ঞা দেখছি যে জনন প্রক্রিয়া দুটি ভিন্ন প্রকৃতির নিউক্লিয়ার যুক্ত জনন কোষের মিলনের বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, মানে নতুন জীব সৃষ্টি হয়, বা নতুন আর একটা, যেরকম অপত্য কোষ পড়ছি না, অপত্য কোষ কি, নতুন একটা কোষ তৈরি, সেটা থেকে আবার নতুন কোষ তৈরি হতে পারে, মানে একটা কোষ সেটা থেকে আর একটা কোষ তৈরি হলো, সেটাকে অপত্য কোষ বলা হয় থাকে বা ডটার সেল বলা হয় থাকে, কারণ কি ওইটা থেকে আবার নতুন কোষ তৈরি হতে পারে। সেইটাই বুঝাইছে যে জনন প্রক্রিয়া দুটি ভিন্ন প্রকৃতির নিউক্লিয়ার যুক্ত জনন কোষের মিলনের বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলা হয়ে থাকে। সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল এবং বীজ উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করে তাকে ফুল বলে। মানে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক মানে পুষ্প, মানে কি ফুল, সপুষ্পক মানে পুষ্প বা ফুল আছে এরকম। সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ, যেই অংশটা যৌন জননের সহায়তা করে, বা ফল এবং বীজ উৎপাদন, ফল এবং বীজ উৎপাদন কিসের মাধ্যমে, যৌন জননের মাধ্যমে, হয় না? সো সেইটাই বলছে যে সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল এবং বীজ উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারে সহায়তা করে তাদেরকে ফুল বলা হয়ে থাকে। ফুল আমার মনের মতো সুন্দর। আচ্ছা, যাই মজা করছিলাম। সো ফুলের ব্যাপারে আমরা এখন ডিটেলসে জানি, ফুলের পার্টগুলো কি কি সেগুলোর ব্যাপারে আমরা জানি। সো একটা ফুলের সুন্দর একটা স্কেচ দেওয়া আছে, প্লাস হচ্ছে একটা একটা অ্যানিমেটেড ছবি দেওয়া আছে। সো এইটা তোমরা আঁকার চেষ্টা করবে, একটু কয়েকবার আঁকার চেষ্টা করো, বিকজ দেখো বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি কোনোভাবে একটা চিত্র আঁকতে পারো, মানে খুব সুন্দর হওয়া লাগবে চিত্র এরকম না ব্যাপারটা, যদি কোনো মতে একটু আইডিয়া দিতে পারো, তাহলে কিন্তু স্যারের একটা মানে মেন্টালিটি এরকম হবে যে স্যার বুঝবে যে স্টুডেন্টটা পারে, এই স্টুডেন্টটা বুঝে। সো সবসময় চেষ্টা করবা ওই রিলেটেড যদি টাইম থেকে একটা চিত্র এঁকে দেওয়ার জন্য। তো এখন আসো ফুলের অঙ্গগুলো কি, মানে অংশগুলো কি। প্রথম হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কি, পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, এর উপর বাকি 4টি স্তবক সাজানো থাকে। এই যে এই অংশটা এটা হচ্ছে পুষ্পাক্ষ, এগুলোর উপরে কিন্তু বাকি 4টা অংশ সাজানো থাকে। সো প্রথম অংশ যেটি সেটা হচ্ছে পুষ্পাক্ষ, এটিকে সাধারণত গোলাকার এবং ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, এর উপর বাকি 4টা স্তবক সাজানো থাকে। এরপরে কি, এরপর অংশগুলো হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে এই যে এইগুলোকে বলা হয় থাকে বৃতি।
সো ফুলের পাশে দেখবা যে কোনো যদি ফুল হাতে নাও দেখবা পাশে এই টাইপের সবুজ একটা অংশ থাকে, সেটা হচ্ছে বৃতি। এটা ফুলের বাইরের স্তবককে বৃতি বলা হয়ে থাকে। বৃতি খণ্ডিত না হলে মানে বৃতি যদি একসাথে থাকে তখন সেটাকে সো বৃতি যদি খণ্ডিত না হয় তখন হচ্ছে যুক্ত বৃতি, মানে একসাথে থাকে। আর যদি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন সেটাকে বিযুক্ত বৃতি বলা হয়ে থাকে। এবং প্রতিটা খণ্ডকে বৃত্তাংশ বলা হয়ে থাকে, প্রতিটা খণ্ডকে বৃত্তাংশ বলা হয়ে থাকে। আই হোপ বৃত্তি ব্যাপারটা বুঝছো। এই যে সর্বপ্রথম যেটা মানে বাইরের দিক থেকে সর্বপ্রথম যে অংশটা সেইটাকে বলা হয়ে থাকে বৃতি। বৃতি খণ্ডিত যদি না হয়, একসাথে যদি থাকে, মানে পুরোটা যদি একসাথে জড়িত থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে যুক্ত বৃতি। আর এটা সম্পূর্ণরূপে যখন খণ্ডিত হয়, আলাদা আলাদা পার্টে ভাগ করা থাকে, ম্যাক্সিমাম ফুলের দেখবে আলাদা আলাদা পার্টে ভাগ করা থাকে, সেটাকে বলা হয়ে থাকে বিযুক্ত বৃতি। এরপর কি সব বৃতি যদি বৃতির রং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা সবুজ হয়, অনেক ক্ষেত্রে সবুজ না হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সবুজ হয়। সবুজ বৃতি হচ্ছে খাদ্য প্রস্তুতের কাজে অংশ নেয়। এর প্রধান কাজ ফুলের ভিতরের অংশগুলোকে রোদ বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা। এইটা হচ্ছে কুড়ি অবস্থায় বা মুকুল অবস্থায়, যে সময় এইটা দেখো এমনিতে ধরো একটা ফুল, মানে মুকুল অবস্থার কথা চিন্তা করে একটা ফুল, সো বাইরের উপরে দেখো একটা সবুজ আবরণ দিয়ে ঢাকা থাকে, যে সময় গোলাপ ফুলের ক্ষেত্রে এরকম একটা সবুজ আবরণ দিয়ে ঢাকা থাকে, এইটাই হচ্ছে বৃতি। সো এইটা হচ্ছে মুকুল অবস্থায়, এই অবস্থায় বা কুড়ি অবস্থায়, এই অবস্থায় এটাকে হচ্ছে বাইরের দিকের মানে কি বলে পোকামাকড়ের আক্রমণ, তারপর রোদ বৃষ্টি সবকিছু থেকে রক্ষা করে, এটাই বলছে। তবে বৃতি যখন রং বেরঙের হয়, মানে বৃতির রং যদি কালারফুল হয়, এটা সেক্ষেত্রে পরাগায়নে সাহায্য করে। পরাগায়নে কিভাবে সাহায্য করে, মানে পশু পাখি না তো কীট পতঙ্গ, তারপর পাখি, এগুলোকে আকর্ষণ করতে সহায়তা করে। এরপরে কি পরের অংশ হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল কি পাপড়ি, যেটাকে আমরা মেইন অংশ হিসেবে দেখি, মানে বাইরে থেকে দেখার চোখের ক্ষেত্রে আমরা মেইন অংশ হিসেবে দেখি, মনে করি যে ফুলে শুধুমাত্র পাপড়ি আছে। তো এই যে দলমণ্ডল, বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, বাইরের দিক থেকে প্রথম স্তবক হচ্ছে বৃতি এবং দ্বিতীয় অংশ হচ্ছে দলমণ্ডল বা দল। এই যে পাপড়ি বা দল, বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক এবং প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলা হয়ে থাকে। প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলা হয়ে থাকে। পাপড়িগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় থাকে যুক্ত দল, আর আলাদা থাকলে বিযুক্ত দল। বৃত্তির মতো এটাও, যুক্ত থাকলে যুক্ত বৃত্তি আর আলাদা থাকলে বিযুক্ত বৃত্তি, এরকম। এই যে একটু দেখে আসলাম, এই যে খণ্ডিত তাহলে বিযুক্ত বৃত্তি, পাপড়ির মতো দল বা মানে কি বলে বৃত্তির মতো পাপড়ি বা দলের ক্ষেত্রে কি একসাথে থাকলে যুক্ত দল এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলা হয়ে থাকে। পাপড়ি সাধারণত রঙিন হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রঙিন হয়। এরা ফুলের অত্যাবশ্যক অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। ফুলের অত্যাবশ্যক অংশ কি, মানে ফুলের আসল কাজটা কি, মানে সুন্দর দেখানো কি ফুলের কাজ? সৌন্দর্য কি ফুলের প্রধান কাজ? অবভিয়াসলি না, ফুলের প্রধান কাজ সৌন্দর্য না। হ্যাঁ, এটা তো আমরা স্বাভাবিকভাবে মনে করি, বাট এটার প্রধান কাজ হচ্ছে বংশবৃদ্ধি করা। সো বংশবৃদ্ধির জন্য কি লাগে? স্ত্রী দেহের কিছু অংশ লাগে, পুরুষ দেহের কিছু অংশ লাগে, মানে পুংস্তবক এবং স্ত্রী স্তবক লাগে। সো এইটা হচ্ছে মেইন পার্ট, এই যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এইগুলো হচ্ছে মেইন পার্ট। সো এইগুলাকে রক্ষা করার জন্য এইটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়িগুলা কাজে লাগে। এটা হচ্ছে অত্যাবশ্যক অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এরপর কি উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় এবং পশুকে আকর্ষণ করে। একটু আগে যখন বৃত্তি বলছি তখন এটা বলছি, পরাগায়নে সাহায্য করে। অনেক সময় ফুলের পাপড়ি বা দল কোনো পোকামাকড়কে বসে মধু খেতে সহায়তা করে। এসব কার্যক্রম চলাকালীন পরাগায়নের কাজটি ঘটে থাকে। পরাগায়ন ব্যাপারটা কি? পরাগায়ন ব্যাপারটা হচ্ছে ধর একটা ফুলের উপর একটা হচ্ছে পাখি বা হচ্ছে মৌমাছি বা যে কোনো কীটপতঙ্গ বসলো, সো ও শুধু বসবে, শুধু তো বসবে না, হয়তো কোনো কাজে বসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজটা কি হয়? মধু খাওয়া। সো মধু খেতে বসার সময় ওর কি হয়? ওর গায়ে পরাগরেণু লেগে যায়। সো ও যখন অন্য একটা ফুলে চলে যায় তখন ওই পরাগরেণুটা ওই ফুলটায় স্থানান্তরিত হয়, এর মাধ্যমে আসলে পরাগায়নটা ঘটে থাকে। সো এই জন্য বসার জন্য তো একটা জায়গা লাগে। সো বসার জন্য জায়গাটা কে দেয়? এই যে দলমণ্ডলটা এই জায়গাটা দেয়। এবং পোকামাকড়কে আকর্ষণ করার ক্ষেত্রেও হেল্প করে কোনটা? এই যে দলমণ্ডলগুলো। এরপর হচ্ছে প্রধান অংশ। প্রধান অত্যাবশ্যক অংশ হচ্ছে দুইটা, পুংস্তবক এটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক এবং একটা হচ্ছে অত্যাবশ্যক অংশ। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর, এটার প্রতিটা অংশকে একটাকে এই যে এগুলো হচ্ছে পুংকেশর, মাঝখানেরটা বাদে এখানে চারটা দেখতে পাচ্ছ। সো এগুলো হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে ফুলের অত্যাবশ্যক স্তবক, পুংস্তবক বলা হয়ে থাকে। এইগুলো প্রত্যেকটাকে আলাদা ভাবে একটাকে আলাদাভাবে পুংকেশর বলা হয়ে থাকে। একটা পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে, মানে একটাও থাকতে পারে আবার একাধিকও থাকতে পারে। পুংকেশর দণ্ডের
মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বা পরাগথলি বলা হয়ে থাকে। এই যে পুংকেশরের দণ্ডের মতো অংশ, যে দণ্ডের মতো অংশ, এই দণ্ডটা এটাকে পরাগদণ্ড বলা হয়ে থাকে এবং মাঝখানে মানে শেষে সর্বশেষ যেটা এটাকে পরাগথলি, এটাকে পরাগথলি বা পরাগধানী বলা হয়ে থাকে, কারণ এটার ভিতরেই পরাগ রেণুগুলো থাকে। এইখানে হচ্ছে ম্যাক্সিমাম পরাগ রেণুগুলো থাকে এখানে। এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে মানে এই দুইটাকে যে সংযোগ করে সেটাকে বলা হয় থাকে যোজনী। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়, যে পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়, এই পরাগরেণু অঙ্কুরিত হয় পরাগনালী বা পোলেন টিউব গঠন করে। এই পরাগনালিকায় পুংজনন কোষ মেল গ্যামেট উৎপন্ন হয়, পুংজনন কোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এইটা একটু পজ রাখো, মানে এইটা একটু পরে বলছি, জাস্ট যখন পরাগায়ন বোঝাবো তখন এটা বোঝাইতেছি, এটা না বুঝলে হবে। জাস্ট এতটুকু জেনে রাখো যে পরাগধানের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণু ধরো ফুল ইসের মাধ্যমে, মৌমাছি বা পাখির মাধ্যমে স্ত্রী ফুলে যখন যায় তখন হচ্ছে এটা ফেটে এরকম হচ্ছে নালীর মতো তৈরি হয়। এই নালীটাকে কি বলা হয় থাকে? পোলেন টিউব বলা হয় থাকে। এই নালীর ভিতর দিয়ে এই যে পুংজনন কোষ বা মেল গ্যামেট এইটা হচ্ছে স্ত্রীর দেহে বা স্ত্রী ফুলের অংশে স্থানান্তরিত হয়। এতটুকু জেনে রাখো, যদি না বুঝো পরাগায়নের সময় এটা বোঝাচ্ছি। এরপরে কি? এরপর হচ্ছে স্ত্রী স্তবক, মানে এই যে মাঝখানের এই পার্টটা এইটা হচ্ছে স্ত্রী স্তবক। এই যে মাঝখানের এই পার্টটা স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক বা গর্ভকেশরের অবস্থান ফুলটির একেবারে কেন্দ্রে। এটি ফুলের আর একটা অত্যাবশ্যক অংশ, মানে ফুলের অত্যাবশ্যক অংশ কোনটা? পুংস্তবক আর স্ত্রী স্তবক, এই দুইটা, এই যে দুইটা অংশ হচ্ছে ফুলের অত্যাবশ্যক অংশ, বাকিগুলা কি? ওগুলোকে সাহায্য করে। স্ত্রী স্তবককে এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে। একটি গর্ভপত্রের তিনটা অংশ থাকে যথেষ্ট, এটা হচ্ছে গর্ভাশয়, ওভারি, গর্ভদণ্ড স্টাইল এবং গর্ভমুণ্ড বা স্টিগমা। একটা স্ত্রী স্তবকের তিনটা অংশ থাকতে পারে, মানে একটা গর্ভপত্রের তিনটা অংশ থাকতে পারে। তিনটা অংশের কথা বলছি। কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে। তখন থাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী, আগের মতোই। সো একসাথে থাকলে যুক্ত গর্ভপত্রী এবং আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়ে থাকে। গর্ভকেশরের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে, এই যে গর্ভকেশরের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি, এই ডিম্বাণু পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশ নেয়। মানে জনন কাজে অংশগ্রহণ করার জন্য পুরুষ দেহের কোষ লাগবে, মানে পুরুষ ফুলের কোষ লাগবে এবং স্ত্রী ফুলের কোষ লাগবে। সো এইখানে হচ্ছে পুং জনন কোষগুলো উৎপন্ন হয় এবং স্ত্রী কি বলে এখানে স্ত্রী জনন কোষগুলো উৎপন্ন হয়। সো পুং জনন কোষ হচ্ছে এইগুলো উৎপন্ন হয়, এগুলো হচ্ছে স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়। বৃদ্ধি এবং দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক এবং পুং স্তবক এবং স্ত্রী স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়ে থাকে। এই পর্যন্ত বুঝছো? স্ত্রী স্তবক এবং পুং স্তবক পর্যন্ত বুঝছো। এখন আজান দিচ্ছে, এখানে একটু ব্রেক নিচ্ছি, তারপর আমরা আবার শুরু করছি। আচ্ছা, ফুলের অংশগুলো দেখলাম আমরা, এরপরে কি আছে দেখি আমরা। ফুলের অংশগুলো যদি দেখি, তারপর হচ্ছে পুষ্পমঞ্জরি। এক্সট্রা একটা পার্ট হচ্ছে পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি কি? কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকে। মানে যেই জায়গায় ফুলগুলো সজ্জিত থাকে, যেই কাণ্ডটার উপর বা কাণ্ড থেকে বেরো কিছু একটা অংশের উপর, যেই অংশটার উপর ফুলগুলো সজ্জিত থাকে সেইটাকে বলা হয় থাকে পুষ্পমঞ্জরি। যে কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখা, যেই শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকে সেটাকে পুষ্পমঞ্জরি বলা হয় থাকে। পরাগায়নের জন্য এর গুরুত্ব অপরিসীম। এই শাখার বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জরি, মানে বৃদ্ধি যদি হতেই থাকে কোনো থামাথামি নেই, সেটাকে অনিয়ত পুষ্পমঞ্জরি। আর বৃদ্ধি সসীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলা হয় থাকে। পুষ্পমঞ্জরি কোনটা? এই যে এইটা হচ্ছে পুষ্পমঞ্জরি, এটা হচ্ছে মঞ্জরি দণ্ড, এটা হচ্ছে মঞ্জরি দণ্ড, এটা হচ্ছে মঞ্জরি দণ্ড। দেখো এইটাকে কি বলা হয় থাকে? এইটাকে কি বলা হয় থাকে? দেখো এইটার বৃদ্ধি কিন্তু অসীম, এইটার বৃদ্ধি অসীম। স্যার বৃদ্ধি অসীম হলে সেটাকে কি বলা হয় থাকে? অনিয়ত পুষ্পমঞ্জরি। বৃদ্ধি অসীম সেটা বুঝলাম কেমন? এই জায়গায় দেখো বৃদ্ধি অসীম সেটা কিভাবে বুঝলাম? সবচেয়ে কনিষ্ঠ পুষ্প মানে হচ্ছে সামনের দিকে যত যাচ্ছে, দেখো নতুন নতুন ফুল কিন্তু তৈরি হচ্ছে, মানে কনিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট পুষ্প। তার মানে দেখো পিছনের দিকে যারা আছে তারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ, মানে হচ্ছে বৃদ্ধ ফুল। তার মানে সামনের দিকে আস্তে আস্তে এটা বাড়ছে, সামনের দিকে এটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে এটা হচ্ছে অসীম, এটার বৃদ্ধি অসীম। সুতরাং এটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। এটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। এই যে এটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। আর এটা হচ্ছে কি? নিয়ত পুষ্পমঞ্জরি, মানে বৃদ্ধি এটা সসীম। সসীম কেন? দেখো সবচেয়ে বড় ফুলটা মাথায় আছে, মানে এরপর আর নতুন ফুল তৈরি হচ্ছে না, এরপর কিন্তু নতুন ফুল তৈরি হচ্ছে না, আশেপাশে কিছু নতুন ফুল তৈরি হচ্ছে, তার মানে এটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরির ব্যাপারটা তোমরা বুঝছো। আর এইটাকে বলা হয় থাকে মঞ্জরি দণ্ড, এইটাকে বলা হয় থাকে মঞ্জরি দণ্ড।
আচ্ছা, এরপরে কি হ্যাঁ, সো এরপরে হচ্ছে একটা ছবি দেওয়া আছে, যেই ছবিটা এই বইতে যেহেতু এইটা দেওয়া আছে এইটাই আঁকার ট্রাই করো, এগুলো আঁকার দরকার নেই। সো ফুলের অংশগুলো কি, এই অংশগুলো হচ্ছে পুষ্পাক্ষ, বইতে যেগুলো দেওয়া আছে পুষ্পবৃন্ত, এইটাকে বলা হয় পুষ্পবৃন্ত, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা হচ্ছে বৃত্তাংশ, তারপর এটা কি, এটা হচ্ছে পাপড়ি বা দল বা দলমণ্ডল, তারপর এটা কি, এটা হচ্ছে ফুলের পুংস্তবক মানে পুরুষ অংশ, ফুলের পুরুষ অংশ। অনেক ক্ষেত্রে দেখবা একটা ফুলের ভিতর দুইটাই থাকে, মানে এটা হচ্ছে কি বলে মানে একটাই দুইটাই আছে, আর অনেক ক্ষেত্রে হচ্ছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা থাকে, একটু পর দেখছি এটা। তো পুংস্তবকের ভিতর কি কি থাকে, মাথায় যে অংশটা থাকে সেটাকে বলা হয় থাকে পরাগধানী, মাথায় যে অংশটা গোল অংশটা থাকে সেটাকে বলা হয় থাকে পরাগধানী, এবং এইটাকে বলা হয় থাকে পরাগদণ্ড। এবং স্ত্রী স্তবক হচ্ছে এইটা হচ্ছে এই মাথার এই অংশটাকে বলা হয় থাকে গর্ভমুণ্ড, এবং এই যে এই অংশটাকে বলা হয় থাকে গর্ভদণ্ড, এবং এই অংশটাকে বলা হয় থাকে গর্ভাশয়, এবং মেইন কাজ কারবার এইটার ভিতরেই হয়। ব্যাপারটা কিরকম একটু আগে হিন্টস দিয়ে দিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এইখানে হচ্ছে পরাগরেণু থাকে, পরাগরেণু কোনো পাখির মাধ্যমে বা পতঙ্গের মাধ্যমে এখানে গিয়ে পড়ে, তার মানে এটার ভিতর তো পুংস্তবক মানে পুরুষ অংশ আছে, বা কি বলে পুরুষ ফুলের দেহ থেকে যে অংশটা গেলো, যে কোষটা গেলো সেটা আছে। সো এই কোষটা আস্তে আস্তে করে লম্ব হয়, যেটাকে পোলিন টিউব বলে, পোলিন টিউব ভিতরে এই অবস্থায় যায়, এইখানে যায়। সো এইখান থেকে এই কোষটা এটার ভিতরে প্রবেশ করে, তখন এরা একসাথে নিষিদ্ধ হয়, জাইগোট গঠন করে। একটু পর অ্যানিমেশন দেখাচ্ছি, প্যারা নিও না। আচ্ছা, এরপর হচ্ছে পরাগায়ন ব্যাপারটা। আচ্ছা, পরাগায়নের আগে কিছু টপিক ছিল, টপিকগুলো কই গেল? ওয়েট, পরাগায়নের আগে কয়েকটা টপিক ছিল। আচ্ছা, পরাগায়নের টপিকটি একটু দেখি, তারপরে মুসলিমের পরে আছে। সো পরাগায়ন ব্যাপারটা কিরকম? পরাগায়ন হচ্ছে এই যে পরাগায়ন কিভাবে, পুরুষ ফুলের এই যে পুরুষ ফুলের উপরে দেখো এই যে অংশগুলো দেখো, এই পরাগধানী যেগুলোকে বলা হয় থাকে পরাগথলি, এগুলোর ভিতর পরাগরেণু থাকে। এই পরাগরেণুগুলো কিভাবে গায়ে লেগে যায় দেখো, মৌমাছির গায়ে এইভাবে লেগে যায়, যে এইভাবে লেগে যায়। তখন দেখো এই ফুলটা যদি অন্য একটা ফুলে, স্ত্রী ফুলে যদি গিয়ে বসে, তখন কি হবে, ওইটা এই পরাগরেণুগুলো ওইটাকে স্থানান্তরিত হবে, এবং তখন হচ্ছে পরাগায়নটা করতে থাকবে, এইভাবে পরাগায়নটা করতে থাকবে। এখন পরাগায়নের সংজ্ঞাটা কি লেখা আছে? পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয় থাকে, পরাগায়নকে মানে আক্ষরিক অর্থে পরাগ সংযোগ বলা হয়ে থাকে। পরাগায়ন ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত, মানে পরাগায়ন যদি না করতো, মানে দুইটা ফুলের যদি রেণুর যদি মিলন না করতো, তার মানে এখানে ফুল বা ফুল উৎপন্ন হইতো, বা বীজ বা ফল এগুলো কিছু উৎপন্ন হইতো না, ফল এবং বীজ উৎপন্ন হইতো না। ফুলের পরাগধানী হতে পরাগধানী একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। একটু আগে যেটা বললাম যে পরাগরেণুগুলো একটা পুরুষ ফুলের অংশ থেকে স্ত্রী ফুলের অংশে স্থানান্তরিত হওয়াটাকে পরাগায়ন বলা হয় থাকে। এবং পরাগায়ন দুই প্রকার, পরাগায়ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়ন কি, মানে একটা ফুলের মধ্যে একই ফুলের ভিতর, অনেক সময় দেখবে একটা ফুলের ভিতর পুংস্তবক এবং স্ত্রী স্তবক আছে, সো পুংস্তবক থেকে যেটি পরাগায়ন যদি স্ত্রী স্তবকে যায় সেক্ষেত্রে হচ্ছে স্বপরাগায়ন। একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুইটা ফুলের ভিতর যদি পরাগায়ন ঘটে সেটাকে বলা হয় থাকে স্বপরাগায়ন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি উদ্ভিদের স্বপরাগায়ন ঘটে। এটি একটু মাথা রাখার চেষ্টা করো, বিকজ অনেক সময় দেখলাম তোমাদের অনেকগুলো স্কুলে দেখলাম এই টাইপের কোশ্চেনগুলো আসছে যে স্বপরাগায়ন কোনগুলো ঘটে, সরিষা, কুমড়া, ধুতরা, এরকম কয়েকটা দেওয়া আছে, মানে এমসিকিউ টাইপের কোশ্চেনে আসতে পারে এটা। এরপর হচ্ছে পরপরাগায়ন, একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে, মানে ভিন্ন দেহে দুইটা ভিন্ন গাছের ফুলের ভিতর যদি পরাগায়ন ঘটে তখন সেটাকে পরপরাগায়ন বলা হয়ে থাকে। উদাহরণ কি? শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পরাগায়ন ঘটে দেখা যায়। ছবিও দেওয়া আছে যাতে মনে থাকে যে স্বপরাগায়ন ঘটে সরিষা বা কুমড়া, ধুতুরা এগুলায়, আর পরপরাগায়ন ঘটে কিসে, এই যে সরিষা, কুমড়ার ছবি দেওয়া আছে। এরপর পরপরাগায়ন ঘটে শিমুল, পেঁপে ইত্যাদি। শিমুল ফুল অনেকে দেখো, শিমুল ফুল হচ্ছে এরকম, এই জায়গা থেকে শিমুল তুল উৎপন্ন হয়, দেখো শিমুল ফুলটা ঝরে যায়, তারপরে এখানে হচ্ছে গর্ভাশয়টা ফলে পরিণত হয়, এখানে ফলটাই হচ্ছে তুলা, শিমুল তুলার এরকম কি বলে টিউবের মতো, টিউবলেট মতো, বাল্বের মতো, ছোট ছোট বাল্বের মতো এরকম তৈরি হয়। আমাদের এই হাতির ঝিলেও একটা আছে, হাতির ঝিলে ফুট ওভার ব্রিজ আছে না, ওইটার পাশে একটা আছে, খুব সুন্দর দেখে, আমি ফার্সিতে যাওয়ার সময় দেখি প্রায়। এই যে শিমুল ফুল। আচ্ছা, কথা বেশি বলতেছে, আর এটা হচ্ছে পেঁপে ফুল। এরপর কি পরাগায়নের মাধ্যম, পরাগায়নের মাধ্যম কি, বইয়ের কি টেক্সট আছে একটু পড়ি, আমি পড়তে আজকে হাঁপাই গেছি। পরাগায়ন স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে, মানে পরাগায়ন স্থানান্তরের কাজটা অবভিয়াসলি কোনো একটা মাধ্যম লাগবে, মানে
মানুষ যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মিলিত হতে পারে, বা যে কোনো পশু প্রাণীর কথা বলো এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটাচলা করতে পারে, তার মানে তাদের মিলিত হওয়ার জন্য অন্য কোনো মাধ্যমের দরকার হয় না। বাট গাছের ক্ষেত্রে অনেকগুলো মাধ্যমের দরকার হয়, মানে এক বা একাধিক মাধ্যমের দরকার হয়, নাহলে এটা কিভাবে হবে, ওরা তো নড়াচড়া করতে পারে। সেটাই বলছে যে পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। বায়ু, অনেক ক্ষেত্রে বায়ু, বাতাসেও হয়তো পরাগরেণু উড়ে যায়, সেইখান থেকে গর্ভমুণ্ডে পতিত হয়, এরকম হতে পারে। ধরো ফুলের পুংস্তবকে পরাগথলির উপর, পরাগধানীর উপর হঠাৎ করে বাতাস লাগলো, তারপর বাতাসে উঠতে থাকলো, তারপর অন্য ফুলে গিয়ে পড়লো, এরকম হতে পারে। তারপর হচ্ছে পানি, পানির মাধ্যমে যেতে পারে, যে ফুলগুলো পানিতে জন্মে সেগুলো পানির মাধ্যমে যেতে পারে। তারপর হচ্ছে কীট পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে। সো মানুষ হাত দিয়ে ফুল ধরলো, তারপর অন্য একটা ফুল ধরলো, কৃষকরা যারা চাষ করে তাদের ক্ষেত্রে হতে পারে এটা। সো বায়ু, পানি, কীট পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষের ক্ষেত্রেও এটা হতে পারে। মধুক্ষেত অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে তাদের অজান্তেই পরাগায়নের কাজটি হয়ে যায়। একটু যেটা দেখাইছিলাম, এই যে এইভাবে গায়ে লেগে যায়। কিভাবে হয়ে গেল, এই যে এইভাবে গায়ে লেগে যায়। মধু খাওয়ার সময় এইভাবে পরাগরেণুগুলো গায়ে লেগে যায়। ইন্টারেস্টিং না ছবিটা? ছবিটা কিন্তু অনেক সুন্দর, তাই না? ফুলটা অনেক সুন্দর, একটা আমার মতো। আচ্ছা, কইছিলাম ভাইরে ভাই হাঁপাই গেছে আজকে। অবশ্য প্রত্যেকদিনই হাঁপাই, যে এক কথা বলি প্রত্যেকদিন হাঁপাই গেছে। পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হয় ফুলগুলোকে। একটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। এই ফুলগুলো সাধারণত বড় হয়, রঙিন হয়, মধুগ্রন্থিযুক্ত হয়, পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো হয় এবং সুগন্ধযুক্ত হয়। উদাহরণ কি জবা, কুমড়া, সরিষা ইত্যাদি। এরপর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলগুলো হচ্ছে বর্ণ, গন্ধ এবং মধুগ্রন্থি, পরাগরেণু হালকা, অসংখ্য এবং আকারে ক্ষুদ্র। এখানে দেখে বোঝা যাচ্ছে এটা বায়ু পরাগী। কারণ কি, বায়ু পরাগী যদি বায়ুর মাধ্যমে হতে হয় তার মানে এটার গন্ধ, স্বাদ এগুলো থাকার দরকার নেই। আর যদি আঠালো হয় তার মানে কি, সেটা বায়ুর মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে না। এই জন্য এগুলো হচ্ছে হালকা এবং অসংখ্য, মানে সংখ্যায় বেশি এবং আকারে ক্ষুদ্র, যাতে বাতাসে খুব সহজে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, কখনো কখনো পালকের নেয়। মানে গর্ভমুণ্ডটা আঠালো বলছে, গর্ভমুণ্ডটা মানে পরাগথলিটা আঠালো এটা বলে না এখানে, গর্ভমুণ্ডটা আঠালো, শাখান্বিত, কখনো কখনো পালকের নেয়। যেমন হচ্ছে ধান। এই যে ধানের ফুল দেখছো কখনো? দেখো, এটার জন্য আমাকে কিন্তু থ্যাংক ইউ দেওয়া উচিত। ধানের ফুল তোমরা অনেকেই দেখো না, এই যে ধানের ফুল, এটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে ধানের ফুল যখন হবে কলি অবস্থায় থাকে না, তখন হচ্ছে মানে এটা যদি টান দেয় তখন হচ্ছে সাদা একটা অংশ বের হয়। এটা মানে খাইতে খুব মজা লাগে। গ্রামে যখন ছিলাম তখন আমরা খাইতাম এগুলো। এরপরে কি, এরপরে হচ্ছে পানি পরাগী ফুল। পানি পরাগী ফুল হচ্ছে এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য। পানি পরাগী ফুলগুলা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য, এরা সহজেই পানিতে ভাসতে পারে। এসব ফুলের সুগন্ধ নেই। স্ত্রী ফুলের বৃত্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃত্ত ছোট। পরিণত ফুলের বৃত্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে, যেমন হচ্ছে পাতা শ্যাওলা। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে প্রাণী পরাগী ফুল। প্রাণীর মাধ্যমে পরাগায়ন ঘটে, সেগুলো হচ্ছে মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয়, সব ফুলে গন্ধ থাকতেও পারে বা নাও থাকতে পারে, যেমন হচ্ছে কদম, শিমুল, কচু ইত্যাদি। এটা হচ্ছে প্রাণী পরাগী ফুল। এরপর হচ্ছে সর্বশেষ টপিক, না সর্বশেষ টপিকের আগের টপিক, নিষিক্তকরণ। নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। আচ্ছা, একটু ব্রেক নেই, একটু পানি খেয়ে নিই। নিষিক্তকরণ, তারপর হচ্ছে লাস্ট টপিক নিষিক্তকরণ টপিকটা আমরা পড়ব। আচ্ছা, লাস্ট টপিকটা পড়ি, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। নিষিক্তকরণ, হ্যাঁ ঠিকই আছে, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। একটি পুং গ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হতে নিষিক্তকরণ বলে। মানে একটু আগে যেটা বলছিলাম যে ফুলের দুইটা মেইন অংশ, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। সো দুইটা, একটা পুরুষ দেহ থেকে যেই অংশটা যায় এবং স্ত্রী দেহ থেকে যেই কোষটা যায়, দুইটাতে একসাথে মিলিত হবে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের তো মিলিত হবে, শুক্রাণু এবং ডিম্বাণু তো মিলিত হতে হবে, তাই না? তো শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে মিলিত হয়, এটা হচ্ছে নিষিক্তকরণের টপিকটাই পড়বে। একটু একটা অ্যানিমেশন দেখো, তাহলে বুঝতে পারবা। একটু অ্যানিমেশনগুলো একটু তাড়াতাড়ি করে দেখানো তোমরা।
এটা হচ্ছে পুংস্তবক, এটা হচ্ছে স্ত্রীস্তবক। এইখানে হচ্ছে পরাগরেণুগুলো থাকে, এখান থেকে এইখানে গিয়ে পরাগরেণুগুলো মিলিত হবে। সো কিভাবে মিলিত হয় একটু দেখো। এটা হচ্ছে গর্ভাশয়, এখানে ডিম্বাণু তৈরি হয়, এখানে হচ্ছে ডিম্বাণু তৈরি হয়, গর্ভাশয়ের ভিতর ডিম্বাণু তৈরি হয়। পুরো প্রক্রিয়াটা তোমাদের নাই, বাট অল্প একটু আছে, যতটুকু আছে ততটুকু আমি দেখাই দিচ্ছি। খুবই স্লো, ফাস্ট করে দেওয়া উচিত ছিল আমার। এই প্রক্রিয়াগুলো নাই, জাস্ট যদি এক্সট্রা জানতে চাও তাহলে দেখে রাখতে পারো। এখন দেখো ওইখানে ডিম্বাণু আছে। সো এখন কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা কিভাবে ঘটবে? এখানে হচ্ছে পরাগধানীতে পরাগরেণুগুলো আছে। সো পরাগরেণুগুলো কোনোভাবে ওইটাই গিয়ে পড়বে। সো এই হচ্ছে পরাগরেণু। এটা একটু দেখো। সো পরাগরেণু গিয়ে গর্ভমুণ্ডে পতিত হবে। প্রথমে হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হবে, এই দেখো গর্ভমুণ্ডে পতিত হইল। সো এরপর এটা ফেটে গিয়ে একটা নালী তৈরি হবে, যেটাকে বলা হয় থাকে পোলেন টিউব। এই যে একটা নালী তৈরি হবে, এটা ভিতরের দিকে যাচ্ছে। এই যে দেখো নালীটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে। আরো একটা অ্যানিমেশন দেখাচ্ছে, যদি না বুঝো প্রবলেম নেই, ভিতরের দিকে যাচ্ছে। সো এইখান থেকে শুক্রাণুটা, এই দেখো এইখান থেকে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হবে। এইখান থেকে শুক্রাণু দুইটা ডিম্বাণুর সাথে এখানে গিয়ে মিলিত হবে। এই যে দেখো এতটুকু দেখা শেষ হলে, অনেক ডিটেলস এখানে ছিল, বাট ডিটেলস তোমাদের যেহেতু নাই, আমি বলছি না। চলো আরেকটা অ্যানিমেশন দেখি, তারপর আমরা বলছি কি হলো এখানে। ওয়েট 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 ওয়েট। সাউন্ড অফ করা হয় না। সো পরাগায়নের মাধ্যমে কি হবে, এই যে পুংস্তবক থেকে পরাগরেণুটা এখানে গিয়ে পতিত হবে। সো এরপর পরাগরেণুটা থেকে কি তৈরি হবে, পোলেন টিউব নামে একটা নালী আস্তে আস্তে তৈরি হবে, যেটাকে পোলেন টিউব বলা হয়ে থাকে। এবং এইটার ভিতর শুক্রাণুটা থাকবে, এবং শুক্রাণুটা নিচে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে। ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার ফলে নিষেক ঘটবে। এটা বিভিন্নভাবে, একটু আগে দেখছি না, নিচ থেকে গেছে, পাশ থেকে যেতে পারে, এই সাইড থেকে যেতে পারে, এই সাইড থেকে যেতে পারে, উপর থেকে যেতে পারে। এটা গঠনের উপর ভিত্তি করে। সো এটা ব্যাপার না। তো এতটুকু জেনে রাখো যে এইভাবে নিষেকটা ঘটে থাকে। ওকে, বুঝলাম। এখন আর একটা অ্যানিমেশন আছে। আচ্ছা, অ্যানিমেশনটা দেখা লাগবে না, আমরা হচ্ছে ছবিটা বই যে ছবিটা আছে। সো এই হচ্ছে পরাগরেণু। পরাগরেণু হচ্ছে ত্বকগুলো ফেটে গিয়ে এই যে পোলেন টিউব তৈরি হয়, এবং এই যে এটা হচ্ছে পুং গ্যামেট বা শুক্রাণু। এই যে পুং গ্যামেট বা শুক্রাণু, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস বলা হয় থাকে, ওইটা ডিফারেন্ট ইস্যু। এই পুং গ্যামেট বা শুক্রাণু এইটি হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়, আমাদের নিষেক সম্পন্ন করে। কোথায় গেল ভাই? সো এখন দেখি। সো এইটা হচ্ছে ফুলের স্ত্রী স্তবকটা, সরি চলে গেল। এইটা হচ্ছে ফুলের স্ত্রী স্তবকটা, এইটা হচ্ছে ফুলের স্ত্রী স্তবকটা। সো এখন দেখো পরাগরেণুগুলো কি করছিল, এখানে গিয়ে পড়ছিল। সো এরপরে এখানে হচ্ছে এরকম হচ্ছে পোলেন টিউব বা পরাগ নালিকা তৈরি করছে, এবং এইখান থেকে পুং গ্যামেট বা শুক্রাণুগুলো এইখান থেকে, এইটা হচ্ছে গর্ভমুণ্ড, এই গর্ভাশয়, সরি এটা হচ্ছে গর্ভাশয়। সো এইখানে হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হবে, এই জায়গা থেকে গর্ভমুণ্ডে পতিত হবে, এই জায়গা থেকে গর্ভমুণ্ডে পতিত হয়, এইটার সাথে নিষেক সম্পন্ন করবে। আই হোপ এতটুকু বুঝছো।
এতটুকু না বুঝলে একটু ভিডিওটা পোস্ট করো, ভিডিওটা এক জায়গায় একটু পোস্ট করো, তারপর আবার একটু বোঝার চেষ্টা করো। তাই এতটুকু বুঝছো যে কাজটা কিভাবে হয়। এখানে পরাগরেণুগুলো এখানে পতিত হয়, তারপর হচ্ছে এই বহিঃত্বক ফেটে গিয়ে এখানে নালী তৈরি হয়, যেটাকে পরাগ নালিকা বলা হয়ে থাকে বা পোলেন টিউব বলা হয়ে থাকে, এবং এটার মাধ্যমে শুক্রাণুগুলো এইখানে এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়, নিষেক সম্পন্ন করে। এতটুকু বুঝছো। এবং এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো, দেওয়াই আছে এখানে, জাস্ট বলার মতো কিছু না। আসল কথা হচ্ছে ভাই, এখন হচ্ছে এরপর আর একটা ক্লাস আছে, এখানে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি টানছি আমি। এখানে গঠনটা দেওয়া আছে, এটা হচ্ছে ক্লাস 9 এর বই, তোমাদের 8 এর বই না, ক্লাস 9 এর বই গঠনটা দেওয়া আছে। গঠনটা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং এখানে আরো কয়েকটা এক্সট্রা ডিটেল দেওয়া আছে। এখানে এটাকে প্রতিপাদ কোষ বলা হয় থাকে, এই দুইটাকে সহকারী কোষ বলা হয় থাকে, এইটা হচ্ছে ডিম্বাণু, এই দুইটাকে বলা হয় থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটাকে বলা হয় থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস। সো এগুলোর কি নাম এবং এইটার কি নাম, এইটার কি নাম, সবগুলো দেওয়া আছে, একটু জাস্ট নোট করে রাখতে পারো এখানে। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে ফলের উৎপত্তি। ফলের উৎপত্তির হিসাবে কি লেখা আছে যে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে ফল গঠন প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভাশয় যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টা, এই যে গর্ভাশয়টা ফলে পরিণত হয়, এর ডিম্বকগুলো, আর এই ডিম্বকগুলো হচ্ছে বীজে পরিণত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়। অনেক ক্ষেত্রে শুধুমাত্র গর্ভাশয়টা ফলে পরিণত হয়, আর অন্যান্য ক্ষেত্রে গর্ভাশয় সহ আশেপাশে যে অঙ্গগুলো আছে সবগুলো পরিপুষ্ট হয়, একসাথে ফলে পরিণত হয়, এবং এগুলোর উপর ভিত্তি করে ফলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন শুধু গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তখন তাকে প্রকৃত ফল বলা হয় থাকে, যেমন আম, কাঁঠাল, এগুলো হচ্ছে শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আর যদি গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়, ফলে পরিণত হয়, তখন তাকে অপ্রকৃত ফল বলা হয় থাকে, যেমন আপেল, চালতা ইত্যাদি। এই যে প্রকৃত ফল, অপ্রকৃত ফল, এগুলোকে আবার হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়। তিনটা ভাগ কি? সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। সরল ফল এবং গুচ্ছ ফল এবং যৌগিক ফল ব্যাপারটা কিরকম? সরল ফলের ব্যাপারটা কিরকম? সরল ফল ফুলের একটা মাত্র গর্ভাশয় থেকে, মানে একটা ফুলের একটা মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় সেটাকে সরল ফল বলা হয় থাকে। যেমন হচ্ছে আম, এরা রসালো এবং শুষ্ক, মানে রসালো বা শুষ্ক দুইটি হতে পারে। সরল ফল আবার দুই প্রকার। রসালো ফল, যে ফলের ফলত্বক পুরু এবং রসালো, তাকে বলা হয় থাকে রসালো ফল। অবভিয়াসলি এটা দেখে বোঝা যাচ্ছে। এ ধরনের ফল পাকলে ফলত্বক ফেটে যায় না, যেমন হচ্ছে আম, জাম, কলা। আর রসালো ফল মানে নিরস ফল, এটার বিপরীত হচ্ছে নিরস ফল, যে ফলের ফলত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়, তাকে নিরস ফল বলা হয় থাকে। যেমন হচ্ছে শিম, ঢেঁড়স ইত্যাদি। এগুলো কিন্তু শিম, ঢেঁড়স, এগুলো দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে গুচ্ছ ফল বা যৌগিক ফল, এই টাইপের কিছু, বাট এটা আসলে সরল ফল। সো রসালো ফল এবং নিরস ফল এই দুটো বুঝলাম। এরপর হচ্ছে গুচ্ছ ফল। গুচ্ছ ফল ব্যাপারটা কিরকম? একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটা গর্ভাশয় যখন ফলে পরিণত হয়, তখন একটা বোটার উপর গুচ্ছাকারে থাকে, তখন সেটাকে বলা হয় থাকে গুচ্ছ ফল। মানে একটা ফুলের যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটা গর্ভাশয় যদি ফলে পরিণত হয় এবং একটা বোটার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাকে গুচ্ছ ফল বলা হয় থাকে। গুচ্ছ ফলের উদাহরণ কি ছিল? ছবি তো ছিল এখানে, চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা, এগুলো তো জাস্ট উদাহরণ, ছবি ছিল এখানে। প্রত্যেক দিন একটা ক্লাসে প্রবলেম। আচ্ছা, জাস্ট বুঝে রাখো যে আতা, শরীফা, এই দুইটা দেখলেই তো বুঝছো, আতা, শরীফা, এগুলো হচ্ছে গুচ্ছ ফলের উদাহরণ। এরপর হচ্ছে যৌগিক ফল। একটা মঞ্জুরি দণ্ড, পুষ্প মঞ্জুরি কি সেটা বুঝছি, মঞ্জুরি দণ্ড যখন সম্পূর্ণ অংশ ফলে পরিণত হয়, তখন তাকে যৌগিক ফল বলে। অনেক ক্ষেত্রে একটা মঞ্জুরি দণ্ড পুরোটা ফলে পরিণত হয়, যেমন হচ্ছে আনারস। সো আনারসের ক্ষেত্রে মঞ্জুরি কোনটা? মাঝখানে যে অংশটা। সো পাশে যেগুলো খাই ওগুলো হচ্ছে মানে ফুলের যে অংশ, সেগুলো। সো আনারস, কাঁঠাল, এগুলো হচ্ছে মানে এগুলোকে যৌগিক ফল বলা হয়, কারণ কি? এগুলো একটা মঞ্জুরি দণ্ড পুরোটাই হচ্ছে ফলে পরিণত হয়। এরপর হচ্ছে সর্বশেষ টপিক আমাদের বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম। এতক্ষণ তো বললাম যে হচ্ছে কিভাবে ফল থেকে বীজে পরিণত হয়, এখন হচ্ছে বীজ থেকে কিভাবে, বীজটা শুকাইলাম বা ফল খাওয়া শেষ হইলো, এখন হচ্ছে বীজ থেকে কিভাবে ফলে পরিণত হয়। সো ক্লাসের প্রথম দিকে যে অ্যানিমেশনটা দেখাতে চাইছিলাম, এই অ্যানিমেশনটা এখানে আছে, একটু দেখো। চলছে না কেন? ওকে, দেখো একটা বীজের অঙ্কুরোদ্গমটা কিভাবে ঘটলো, একটা বীজের অঙ্কুরোদ্গমটা কিভাবে ঘটলো একটু দেখো। তারপর আরো
গুলো আছে ওগুলো না দেখি আমরা। সো বীজের অঙ্কুরোদ্গমের ব্যাপারে বলছে যে একটা বীজকে বীজকে যদি কিছুদিন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখো বা পানির উপর মানে স্যাঁতস্যাঁতে জায়গা বা একটু আর্দ্র জায়গা রাখো, তখন হচ্ছে বীজে পরিণত হবে। সো একটা বীজের ব্যাপারে বলছে, একটা ছোলা বীজের উদাহরণ দেওয়া আছে। এই অংশটাকে বলা হয় থাকে ডিম্বক নাভি, এবং এইখানে সরু যে একটা ছিদ্রের মতো থাকে এটাকে ডিম্বক রন্ধ্র বলা হয় থাকে, এবং এই জায়গা থেকে ডিম্বক রন্ধ্র থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় থাকে ভ্রূণমূল বলা হয় থাকে। এবং এই ভ্রূণমূল যখন বের হয় তখন যদি চাপ দিই তখন ফেটে গেলে এই যে এই অংশটাকে বলা হয় থাকে ভ্রূণমূল, এবং উপরের যে অংশটাকে মানে চাপ দিয়ে যদি ফাটিয়ে ফেলে তখন হচ্ছে দুইটা অংশ বের হবে ভিতরে, এইটুকুলোকে বলা হয় থাকে ভ্রূণ কাণ্ড, এবং এইটাকে বলা হয় থাকে ভ্রূণমূল, এবং দুইটাকে বলা হয় থাকে বীজপত্র। সেটা পড়ছি না দ্বিবীজপত্রী একবীজপত্রী, এইটা কি এইটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আরো একটা কি যেন ছিল, হ্যাঁ ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাদিকাণ্ড এবং ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্র বা কাণ্ড বলা হয় থাকে। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড এবং বীজপত্রকে একত্রে ভ্রূণ এবং বাইরের আবরণটিকে বীজত্বক বলা হয় থাকে। বীজত্বক দুই স্তর বিশিষ্ট, বাইরের অংশকে টেস্টা এবং ভিতরের অংশকে টেগমেন বলা হয় থাকে। আচ্ছা, সো আর কি আরেকটা টপিক আছে মৃদগত অঙ্কুরোদ্গম এবং মৃদভেদী অঙ্কুরোদ্গম। মৃদগত অঙ্কুরোদ্গম কি, বীজটা যখন নিচে থেকে যায়, মানে বীজটা যখন নিচে থেকে যায় এবং উপরে হচ্ছে এগুলা কি বলে মূলটা মূলটা এখান থেকে এইভাবে বাইরে বের হয়ে যায় এবং কাণ্ডটা এইভাবে এখান থেকে এখানে বের হয়ে যায়, তখন সেটাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলা হয় থাকে। মৃদ মানে হচ্ছে মাটি, আর গত মানে হচ্ছে মাটির ভিতরে থেকে, মানে বীজটা মাটির ভিতরে থেকে, আর বীজটা যখন বাইরে বের হয়ে যায় তখন সেটাকে বলা হয় থাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম। এটাকে বলা হয় থাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম। সো অঙ্কুরোদ্গম লাস্টের টপিক দুটো একটু তাড়াতাড়ি গেছে, বিকজ এখন টাইম নেই। এখানে স্টুডিওতে অন্য একটা ক্লাস হবে, ইন্টারমিডিয়েটের ক্লাস হবে এখানে, সো এই স্টুডিওতে। সো খুবই টাইট শিডিউল, এটার ভিতরে পড়ানো হচ্ছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ ক্লাসটা বুঝছো। যদি না বুঝে থাকো, কোনো ধরনের প্রবলেম থাকে, অবভিয়াসলি আমাদের গ্রুপ আছে, ক্লাস 8-এর জন্য একটা গ্রুপ আছে এবং সব ক্লাসের জন্য একটা আলাদা গ্রুপ আছে। একটা হচ্ছে বর্ণমালা স্কোয়াড, আর একটা হচ্ছে ক্লাস 8-এর জন্য ডেডিকেটেড গ্রুপ। দুইটার লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। সো এখান থেকে চেক করে দেখতে পারো, এখানে জয়েন করে নিতে পারো। এখানে তোমাদের ভাইয়েরা আপুরা সবাই থাকে। সো তারা অনেক বড় বড় ভার্সিটির ভাইয়েরা আপুরা সবাই আছে, প্লাস আমি আছি, অন্য যে ভাইয়েরা আছে পড়ার সবাই আছে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ভিডিও। আর কি যদি স্পেশালি ব্যাচে পড়তে চান, আমাদের ব্যাচ আছে, সো সেই ক্ষেত্রে লিঙ্কও মানে সেটা কীভাবে পড়তে পারবো সেটা ডিটেলসও দেওয়া আছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ মতো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।